হ্যালো। হ্যালো। জি স্যার, জি শোনা যায়। স্যার। আপনার কি আছেন? আমি কি আছি? স্যার আমরা শুনতে পাচ্ছি তো। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, মনে করো। আচ্ছা, হ্যাঁ, একটু আমার আমার নেটওয়ার্কের একটু সমস্যা ছিল। হ্যাঁ, আবার একটু বলেন তো, যে আপনাদের কি নেক্সট উইকে 7th উইক? জি স্যার, নেক্সট উইক 7th উইক, লাস্ট উইক, এরপরে মিড স্টার্ট হবে। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। আমি হচ্ছে গিয়ে আজকে হয়তো পোস্ট করে দেবো। আপনাদের হচ্ছে একটা সিটি নিব আমি, আর একটা এটা হবে হচ্ছে গিয়ে আহ লাস্ট কি করলাম, আপনাদের ইআরডি আর ডিএফডি এর উপর একটা সিটি নিব। আচ্ছা, যাই হোক, ওইটা হচ্ছে কি আপনাদের এই উইকের লাস্ট যেদিন ক্লাস ওই দিনে নেবো, আমি পোস্ট করে দিব। তাই আপনাদের এই বন্ধ, খালি বন্ধে ক্লাস পিছিয়ে যায় দেখে হচ্ছে আমি আসলে সিটির ডেট গুলা ফেলতে পারতেছি না, কারণ সিঙ্ক্রোনাইজেশনের নাই সবগুলা সেকশনের জন্য। যাক, আপনাদের এই ক্লাসটা নিলে পরে সিঙ্ক্রোনাইজড হয়ে যাবে, তখন আমি একটু ডেট দিব। আচ্ছা, আহ আর কার কোনো কোয়েশ্চেন আছে? নাহলে আমরা শুরু করি। স্যার, ইআরডি আর কিসের উপর বললেন? ডিএফডি, ডাটা ফ্লো ডায়াগ্রাম। ওকে স্যার। আচ্ছা, আমরা হচ্ছে শুরু করি। আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। ইউজ কেস ডায়াগ্রাম হচ্ছে কি ইউএমএল ডায়াগ্রামের একটা পার্ট। ইউএমএল ডায়াগ্রাম হচ্ছে একটা সেট অফ ডায়াগ্রামস যেটা দিয়ে আপনি আসলে আপনার সিস্টেমটাকে ডিজাইন করেন। আচ্ছা, তো ইউএমএল ডায়াগ্রামের ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। এটার ভিতরে কিছু প্রপার্টি থাকে যেগুলো হচ্ছে গিয়ে অবজেক্টস, রিলেশনস এন্ড ডায়াগ্রামস। হ্যাঁ, তো এগুলো দিয়ে আপনারা আসলে আহ, এই আপনাদের সিস্টেমের স্ট্রাকচারাল, থিওরিটিক্যাল, কনসেপচুয়াল, ফিজিক্যাল এইগুলাকে, এই বিহেভিয়ার গুলোকে মডেল করেন। তো খুব মোটা দাগে বললে আপনাদের ইউএমএল ডায়াগ্রাম আসলে দুই ধরনের। একটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল ডায়াগ্রামস, যেটা আসলে কি করে, যে আপনার সিস্টেমের স্ট্রাকচারটাকে মডেল করে। হ্যাঁ, অর্থাৎ এই সিস্টেমের লাইক কি কি কম্পোনেন্ট গুলো দিয়ে আপনি সিস্টেমটা বিল্ড করবেন, লাইক আপনার ক্লাস গুলো কি হবে, আপনার এন্টিটি গুলো কি হবে, অর্থাৎ ক্লাস ডায়াগ্রাম, এন্টিটি ডায়াগ্রাম, এইগুলো হচ্ছে গিয়ে আসলে আপনার স্ট্রাকচারাল ডায়াগ্রামের ভিতরে পড়ে। আরেক ধরনের ডায়াগ্রাম হচ্ছে বিহেভিয়ারাল ডায়াগ্রাম। এটা আসলে দেখায় যে আপনি আসলে আপনার সিস্টেমটা আসলে কি করে মূলত, হ্যাঁ, হাই লেভেল থেকে। সো হোয়াট শুড হ্যাপেন ইন আ সিস্টেম। সো স্ট্রাকচারাল বিহেভিয়ারাল ডায়াগ্রামের আপনি আসলে খুঁজে পান যে আপনার সিস্টেমটা কি করবে। আর স্ট্রাকচারাল ডায়াগ্রাম আপনি আসলে জানেন যে আপনার সিস্টেমটা কিভাবে করবে। হ্যাঁ, অর্থাৎ স্ট্রাকচারাল ডায়াগ্রামে আপনি কাইন্ড অফ আপনার অ্যালগোরিদম গুলো, ফাংশন গুলোকে মডেল করেন এবং তার জন্য যেসব কম্পোনেন্ট লাগবে সেগুলোকে মডেল করেন। বিহেভিয়ারাল ডায়াগ্রামে হচ্ছে গিয়ে যে আপনার আসলে সিস্টেমটা হাই লেভেল থেকে কি কি করবে সেগুলোকে মডেল করেন। তো আমরা আজকে ইউজ কেস ডায়াগ্রাম পড়বো, যেটা হচ্ছে একটা বিহেভিয়ারাল ডায়াগ্রাম। আচ্ছা, তো তার আগে একটু ইউএমএল ডায়াগ্রাম নিয়ে আরেকটু দেখে আসি, যে ওইটাই বলতেছে যে স্ট্রাকচারাল ডায়াগ্রাম কি। যে there are two general groupings of UML. একটা হচ্ছে structural things that define the conceptual and physical structures. এই দুইটা স্ট্রাকচারকে, কনসেপচুয়াল আর ফিজিক্যাল স্ট্রাকচারকে, সে মডেল করে অফ এন ও সিস্টেম। ও সিস্টেম কি? অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট সিস্টেম, ওরিয়েন্টেড এক্স্যাক্টলি। সিস্টেম। হ্যাঁ, আপনারা তো আসলে যখন ডিজাইন করবেন সাধারণত আসলে আমরা এখন মডার্ন টাইমসে হচ্ছে যখন সিস্টেম ডিজাইন করে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে আগাই, 'cause তাতে হচ্ছে বেটার ফ্লেক্সিবিলিটি এন্ড মডুলারিটি থাকে আমাদের হাতে। তো যাই হোক, তো সেই সব সিস্টেমে আসলে যেসব স্ট্রাকচার গুলো হবে, আপনার যে সুপার ক্লাস গুলো, যে সাব ক্লাস গুলো, তারপরে ডাটাবেজের ক্ষেত্রে যে এন্টিটি গুলো, এগুলো সব আসলে স্ট্রাকচারাল থিংস। এগুলো আপনার ওই সিস্টেমের ফিজিক্যাল স্ট্রাকচারটাকে ডিফাইন করে। আচ্ছা, এগুলাকে আসলে আপনি নাউন দিয়ে রিপ্রেজেন্ট করেন, ওটাই বলতেছে। আর বিহেভিয়ারাল থিংস হচ্ছে গিয়ে দ্য ভার্বস। হ্যাঁ, আপনার সিস্টেমটা কি করে, আবারও বলতেছি যে আপনার লাইক কাজটাকে আপনি আসলে ডিফাইন করেন বিহেভিয়ারাল থিংস দ্বারা। রিপ্রেজেন্ট দ্য বিহেভিয়ার অফ দ্য সিস্টেম এন্ড দ্য স্টেটস অফ দ্য সিস্টেম বিফোর, ডিউরিং এন্ড আফটার দ্য বিহেভিয়ার্স অকার। ওকে। আচ্ছা, তো এবার আসেন যে স্ট্রাকচারাল রিলেশনশিপ গুলো কি হয়। আচ্ছা, স্ট্রাকচারাল রিলেশনশিপের ভিতরে আপনার আসলে চার ধরনের রিলেশনশিপ পড়ে। এগুলো আমরা যখন ওই সামনে আরো ক্লাস ডায়াগ্রাম গুলো দেখবো তখন আবার পাবো। আমরা মূলত আজকে ইউজ কেস ডায়াগ্রাম দেখবো, যেটা হচ্ছে বিহেভিয়ারাল। তো তাও একটু জাস্ট জেনে যাই যে স্ট্রাকচারাল রিলেশনশিপে আসলে চার ধরনের জিনিস থাকে: ডিপেন্ডেন্সি, অ্যাগ্রিগেশন, অ্যাসোসিয়েশন এবং জেনারেলাইজেশন। আচ্ছা, আর বিহেভিয়ারাল রিলেশনশিপ গুলো কি থাকে, এগুলার এক্সাম্পল আমরা আজকেই দেখবো। যেগুলো হচ্ছে
কমিউনিকেটস, ইনক্লুডস, এক্সটেন্ডস এবং জেনারেলাইজেস। তাহলে 4 ধরনের বিহেভিয়ারাল রিলেশনশিপ, একটা হচ্ছে কমিউনিকেশন, ইনক্লুশন, এক্সটেনশন এবং জেনারেলাইজেশন। এখন কোনটা দিয়ে কি বোঝায়? আচ্ছা, তার আগে একটু বলা হচ্ছে যে স্ট্রাকচারাল ডায়াগ্রামের ভিতরে আসলে কি কি থাকে। যেটা বললাম যে ক্লাস ডায়াগ্রাম থাকতে পারে, কম্পোনেন্ট ডায়াগ্রাম থাকতে পারে, ডায়াগ্রাম হতে পারে, বিহেভিয়ারাল ডায়াগ্রামের ভিতরে পড়তে পারে ইউজ কেস ডায়াগ্রাম, যে আপনার সিস্টেমের ইউজ গুলা কোথায় কোথায় হচ্ছে, অর্থাৎ কি কি ফিচার আছে আপনার সিস্টেমে, অর্থাৎ ইউজ কেস গুলা কি কি করা যায়, তার ইউজেবিলিটি গুলা। আচ্ছা, তারপর হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম, কোনটা আগে কোনটা পরে করেন। হ্যাঁ, এগুলো আমরা পাবো সামনে। কোলাবোরেশন ডায়াগ্রাম ও অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে বিহেভিয়ারাল ডায়াগ্রাম। আচ্ছা, তো এবার আসি যে আহ, এটা বলতেছে যে কমনলি ইউজ ডিএমএল ডায়াগ্রাম গুলো কি, যে আমরা আসলে যে জিনিসগুলো খুব ইউজ করি সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, ডেসক্রাইবিং হোয়াট দ্য সিস্টেম ডাজ। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা জিনিস দেখেন, যে স্টার্টিং পয়েন্ট অফ ইউএমএল মডেলিং। হ্যাঁ, ইউএমএল ডায়াগ্রামটা আসলে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম যখন ডিজাইন করবেন তখন আসলে এই ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে আসলে আপনারা শুরু করেন। কারণ হচ্ছে ইউজ কেস গুলো হচ্ছে বেসিক্যালি আপনারা যে আগের ল্যাবে যে আপনারা রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন দাঁড় করাইছেন, তো সেগুলোকে আপনি আসলে ইউজ কেস ডায়াগ্রাম হিসেবে রিপ্রেজেন্ট করতে পারতেন। যেহেতু আমরা আগে ইউজ কেস করি নাই, এই জন্য আমি ওই ল্যাবে দিই নাই। হ্যাঁ, বাট আপনারা যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন গুলো তৈরি করছেন, যে কি কি ফিচার থাকবে আপনাদের সিস্টেমে, তো সেগুলোকে আপনি আসলে ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে প্রেজেন্ট করতে পারেন। আচ্ছা, আহ তো আরেকটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, হুইচ ইউজ কেস মে ক্রিয়েট ওয়ান অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এটা আহ, আপাতত রিলেভেন্ট। আচ্ছা, আরো কি কি ইউএমএল ডায়াগ্রাম তৈরি করা যায়, সেটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। এটাও হয়তো আমরা পড়বো সামনে। এটা হচ্ছে যে আপনার ওই মানে কাজের উপর তো মানে কিছু কাজ তো অন্য কাজের উপর ডিপেন্ডেন্ট থাকে। হ্যাঁ, অর্থাৎ আপনার অ্যাক্টিভিটি গুলো বা আপনার কাজগুলো একটা সিকোয়েন্স সাধারণত থেকে থাকে, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন। তো সেইগুলো আপনি যে ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করেন সেগুলোকে বলা হয় ইউজ সিকোয়েন্স ডায়াগ্রাম। আচ্ছা, তো আরো আছে হচ্ছে গিয়ে যে ক্লাস ডায়াগ্রাম, শোয়িং ক্লাসেস এন্ড রিলেশনশিপস। এবার আসেন ওভারভিউ যদি করি, যে এই যে যতগুলো ডায়াগ্রামের নাম টাম জানলাম, তো এগুলো আসলে লাইক কোন অর্ডারে বা কিভাবে কাজ করে। তো দেখেন যে সবার টপে আছে গিয়ে, দেখতে পাচ্ছেন ইউজ কেস ডায়াগ্রাম। আমরা সবার আগে এটা ক্রিয়েট করি। হুম। তারপরে হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে এই যে ক্লাস ডায়াগ্রাম, তারপরে হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম, কোলাবোরেশন ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এই জিনিসগুলা বানাই। ইউজ কেস ডায়াগ্রাম থেকে আমরা ইউজ কেস সিনারিও গুলা খুঁজে পাই। এগুলা, এটা আসলে একটা লিস্ট লিস্ট টাইপ জিনিস। ইউজ কেস ডায়াগ্রামে যে জিনিসটা আপনি ডায়াগ্রামের মধ্যে দেখাচ্ছেন, ভিজুয়ালি দেখাচ্ছেন, ওইটাই যদি আপনি ট্যাবুলার ফর্মে প্রকাশ করেন তখন হচ্ছে সেটা আসলে ইউজ কেস সিনারিও বলি। আচ্ছা, তো আমরা একটু এখন যাই ইউজ কেস ডায়াগ্রামে আস্তে আস্তে প্রবেশ করি। ইউজ কেস ডায়াগ্রামটা কি? যে ইউজ কেস ডায়াগ্রাম হচ্ছে describes the high level functions and scope of a system. অর্থাৎ হাই লেভেল থেকে আপনার সিস্টেমটা কি করবে, ফাংশন গুলো কি হবে সেগুলো দেখা যাবে। আচ্ছা, তো আরো হচ্ছে গিয়ে এটা ডিনোট করে যে আপনার সিস্টেম আর অ্যাক্টররা যে ইন্টারাকশন গুলো করবেন সেটা হচ্ছে কি ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে আসলে উঠে আসে। তো অ্যাক্টররা কিন্তু আপনার সিস্টেমের অংশ না। অ্যাক্টর বলতে কারা আসলে? অ্যাক্টর হচ্ছে গিয়ে অনেকে হতে পারে সিস্টেমের বাইরে থেকে, যারা আপনার সিস্টেমের সাথে ইন্টারাক্ট করে তারা সবাই অ্যাক্টর। সেটা হইতে পারে আহ যে কোনো ইউজার। ইউজার আপনার সিস্টেমের বাইরে থেকে হচ্ছে সিস্টেম ইন্টারাক্ট করে, সুতরাং তারা এক ধরনের অ্যাক্টর হইতে পারে। কোনো থার্ড পার্টি, আরেকটা সফটওয়্যার, আরেকটা সিস্টেম, যারা হচ্ছে যে আপনার কাছ থেকে কোনো সার্ভিস নেয় বা আপনি তাদের কাছ থেকে কোনো সার্ভিস নেন, সুতরাং তারা হচ্ছে আপনার সিস্টেমের অ্যাক্টর। আচ্ছা, তো the use cases and actors in use case diagram describe what the system does and how the actors use it. সিস্টেম কি করে এবং অ্যাক্টররা কিভাবে এটার সাথে ইন্টারাক্ট করে। একটা জিনিস দেখেন যে বাট নট হাউ দ্য সিস্টেম অপারেটস ইন্টারনালি, অর্থাৎ সিস্টেম ইন্টারনালি কিভাবে অপারেট করে তা কিন্তু স্পেস ডায়াগ্রামের মাধ্যমে উঠে আসে না। হ্যাঁ, অর্থাৎ এটার আপনার সিস্টেম কি অ্যালগোরিদম গুলো ইউজ করতেছে, কি ফাংশন গুলা ইউজ করতেছে, এই জিনিসগুলো আসলে ইউজ কেস ডায়াগ্রাম আপনি পাবেন না। মানে কিভাবে আপনি কাজ করবেন, অ্যালগোরিদম গুলা কি, স্টেপ গুলা কি, এগুলো আসলে পাবেন না। শুধু কি করতেছে সেটা সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম উঠে আসে। আচ্ছা, আপনাকে শুনতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, তো দেখেন আসলে আমরা ইউজ কেস ডায়াগ্রামে কি কি ইউজ করি, লাইক ডায়াগ্রাম। সো আমাদের হচ্ছে কি কি কম্পোনেন্ট গুলো থাকে। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে একটা অ্যাক্টর থাকে। অ্যাক্টরকে আমরা এরকম একটা মানুষ দিয়ে রিপ্রেজেন্ট করি, লাইক একটা স্টিক ফিগার।
আর হচ্ছে ইউজ কেস থাকে যেটাকে আমরা ওভালের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। ওভালের ভিতরে আপনি নামটা লেখেন যে কাজটা কি করবেন। আর হচ্ছে এদের ভিতরে যে রিলেশনশিপ গুলো সেগুলোকে আপনি এই ধরনের কিছু লাইন দিয়ে রিপ্রেজেন্ট করেন। হইতে পারে সলিড লাইন, যেটা এটা হইতে পারে অ্যারো, অ্যারো লাইন, ড্যাশড অ্যারো আর কি। সো এগুলা আসলে এক একটা এক একটা মিনিং আছে, কি মিনিং সেটা আমরা সামনে দেখবো। তো আবারও বলা হচ্ছে যে ইউজ কেস কিন্তু ডেসক্রাইব করে হোয়াট দ্য সিস্টেম ডাজ, নট হাউ ইট ডাজ। কি করে সেটা বলে, কিন্তু কিভাবে করে সেটা বলে না। ইট ইজ আ লজিক্যাল মডেল অফ দ্য সিস্টেম। আচ্ছা, এবং প্রাইমারিলি ইউজ টু ভিজুয়ালাইজ দ্য ইউজ কেসেস করেসপন্ডিং অ্যাক্টরস এন্ড দেয়ার ইন্টারাকশনস। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, আমরা সামনে আগাই। আচ্ছা, আহ তো দেখেন যে ইউজ কেস ডায়াগ্রাম কি করে, যে ডিফাইন দ্য কনটেক্সট এন্ড রিকোয়ারমেন্ট অফ আইদার অ্যান এন্টার সিস্টেম অর দ্য ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য সিস্টেম। হ্যাঁ, আপনার কন্টেন্ট এবং রিকোয়ারমেন্ট গুলো, কনটেক্সট এবং রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে আপনি উপস্থাপন করেন। হইতে পারে পুরো সিস্টেমেরটাই, অথবা হইতে পারে ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য সিস্টেম, এটা আপনার উপর। তো অনেক বড় সিস্টেম হলে আমরা সাধারণত ইম্পর্টেন্ট পার্ট গুলো ইউজ কেসের মাধ্যমে দেখাই, ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে। আচ্ছা, so you can model a system with a single use case diagram or create many use case diagrams to model the components of a system. আপনারা একটা সিঙ্গেল ইউজ কেস ডায়াগ্রাম তৈরি করতে পারেন অথবা মেনি ইউজ কেস ডায়াগ্রাম ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, তো আমরা আসলে ইউজ কেস ডায়াগ্রামটা হচ্ছে যে আর্লি ফেজে এটাকে তৈরি করি, যে ডেভেলপমেন্টের শুরুতেই আমরা এটাকে ক্রিয়েট করি এবং পরে আরো বিভিন্ন ধাপে হচ্ছে গিয়ে বারবার এটাকে ইউজ করি। ওকে, ইউ টিপিক্যালি ডেভেলপ ইউজ কেস ডায়াগ্রাম ইন দ্য আর্লি ফেজেস of the project and refer them throughout the project হবে আর কি। এখানে তাই আসে নাই। তো আপনি হচ্ছে গিয়ে পুরো প্রজেক্ট জুড়েই হচ্ছে এরপরে এই ইউজ কেস ডায়াগ্রামটাকে ইউজ করবেন। আচ্ছা, তো দেখেন ইউজ কেস ডায়াগ্রামটা আগে কোন কোন ক্ষেত্রে লাগে এটা একটু জেনে রাখি। যে প্রথম কথা, যে প্রজেক্টের স্টার্টিং এ তো আপনি ইউজ কেস ডায়াগ্রাম তৈরি করবেন টু মডেল a business so that all participants in the project share an understanding of the workers, customers and activities of the business. অর্থাৎ শুরুতেই আপনি এটা ক্রিয়েট করেন যাতে হচ্ছে যে আপনি যাদের সাথে ডিল করতেছেন প্রজেক্ট ম্যানেজার হিসেবে, আপনার ওয়ার্কাররা, আপনার কাস্টমাররা, আপনার ক্লায়েন্টরা সবাই যেন মোটামুটি একটা পরিষ্কার ধারণা পায়। ইউজ কেস ডায়াগ্রাম ক্রিয়েট ইউজ কেস ডায়াগ্রামটা খুবই আহ মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড একটা ডায়াগ্রাম। লাইক এটা যে কেউ আর কি নন টেকনিক্যাল পার্সনরা আসলে দেখে বুঝে ফেলতে পারবে যে এখানে আসলে কি হচ্ছে না হচ্ছে। সো সবার সাথে আসলে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েটের জন্য আসলে ইউজ কেস ডায়াগ্রামটা বেশ কাজে আসে। তারপরে হচ্ছে যে যেটা বলতেছিলাম, যে আপনি যখন রিকোয়ারমেন্ট ক্রিয়েট করেন তখনই আপনি আসলে ইউজ কেস ডায়াগ্রামের সাথে সাথে তৈরি করে ফেলতে পারেন টু প্রেজেন্ট টু আদার্স হোয়াট দ্য সিস্টেম শুড ডু। আচ্ছা, এরপরে যখন আপনি অ্যানালাইসিস এবং ডিজাইন ফেজে যান তখন আসলে ইউজ কেস ডায়াগ্রামটা আপনার কাজে দিবে। কারণ ইউজ কেস ডায়াগ্রাম মানে হচ্ছে কি আপনার কাজগুলোকে মডুলারাইজ করে ফেলা, যে আপনি এই ফিচার গুলো ক্রিয়েট করবেন বা এই ইউজ কেস গুলো আপনার থাকবে। সুতরাং প্রতিটা ইউজ কেস আলাদা আলাদা করে আপনি অ্যানালাইজ এবং ডিজাইন করতে পারেন। এবং প্রতিটা ইউজ কেসের সাথে হচ্ছে গিয়ে কোন অ্যাক্টররা হচ্ছে ইন্টারাক্ট করবে, এগুলো সবই আপনি আসলে অ্যানালাইসিস ডিজাইন ফেজে এগুলো আর কি ভালো মতো বুঝতে পারেন। আর লাস্টলি হচ্ছে কি আপনি টেস্টিং ফেজে আপনাকে ইউজ কেস গুলা খুব হেল্প করবে। আচ্ছা, we can use test case to identify tests for the system. যেমন টেস্ট আসলে আমরা সাধারণত কোন একটা ট্যাবুলার ফর্মে টেস্ট করে থাকি। যেমন ধরেন যে আপনার একটা টেবিল ক্রিয়েট করতে পারেন। যখন আপনি টেস্ট করেন, একটু বলি জাস্ট, যে তখন আপনি আসলে টেস্ট করার সময় এই দিকে রাখেন হচ্ছে গিয়ে ইউজ কেস। ধরেন ইউজ কেসটা কি হতে পারে, ধরেন যে একটা ইউজ কেস হচ্ছে গিয়ে অথেন্টিকেশন। অথেন্টিকেশন যদি একটা ইউজ কেস হয়, তো এইখানে আসলে কি কি টেস্ট কেস আপনার থাকতে পারে, লাইক কি কি টেস্ট কেস দিয়ে আপনি চেক করবেন। হতে পারে যে আপনি আহ ধরেন যে আপনার টেস্ট করতে দুইটা জিনিস লাগে। এক হচ্ছে গিয়ে ইউজার নেম আর একটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড, মানে অথেন্টিকেট করতে, সরি, ইউজার নেম আর পাসওয়ার্ড যদি ধরেন লাগে। সো আপনি আসলে এটা টেস্ট কেস গুলো কি কি ক্রিয়েট করতে পারেন, যে ইউজাররা তো আসলে অনেকভাবে এই জিনিসগুলো ইনপুট দিতে পারে। তো ধরেন একজন ইউজার নেম দিছে, ঠিক, মানে আমি জাস্ট একটু সংক্ষেপে দেখাচ্ছি যে ইউজার নেমটা ভ্যালিড দিছে বাট পাসওয়ার্ডটা ধরেন ইনভ্যালিড দিছে। সো এটা একটা টেস্ট কেস হতে পারে। তখন আপনার সিস্টেমটা কিভাবে কাজ করে, যে এটা হচ্ছে গিয়ে ধরেন আপনি মার্ক করতেছেন যে ইয়েস অর নো ঠিক মতো আপনার সিস্টেমটা কাজ করতেছে কিনা। তো ধরেন যে তখন আপনি
এইরকম একটা টেস্ট কেস যদি দিয়ে টেস্ট করেন এবং তখন যদি আপনার সিস্টেমটা ঠিক মতো আর কি এক্সপেক্টেড বিহেভ করে, তখন আপনি এখানে একটা টিক দেন। ওকে, সো একটা ধরেন টেস্ট কেস আপনি শেষ করলেন। তারপরে আবার হতে পারে যে ইউজার নেমটা ধরেন ইনভ্যালিড দিচ্ছেন, পাসওয়ার্ডটা যদি ভ্যালিড দেন, তখন আবার কিরকম হতে পারে সেরকম একটা টেস্ট কেসে আপনি হচ্ছে টেস্ট করেন। যদি এই টেস্ট কেসটা আপনার সিস্টেমটা পাস না করে, হ্যাঁ, তখন আপনি ধরেন এখানে একটা ক্রস দেন। তো এগুলো সবই দেখেন একটা ইউজ কেসের জন্য টেস্ট কেস, অথেন্টিকেশন ইউজ কেসটার জন্য টেস্ট কেস গুলো আপনি ক্রিয়েট করতেছেন। এইভাবে ধরেন আরো আপনার সিস্টেমে আরো ইউজ কেস থাকবে, সেই ইউজ কেসের জন্য আরো মাল্টিপল টেস্ট কেস থাকতে পারে, সেগুলোকে আপনি একটা একটা করে টেস্ট করবেন। তো যাই হোক, এটা টেস্ট কিভাবে করি এবং সেক্ষেত্রে ইউজ কেসটা কিভাবে কাজে লাগে সেটা একটু দেখাইলাম। এটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, আচ্ছা, যদি বুঝে থাকেন একটু সামনে আগাই, না বুঝলে বলবেন, হ্যাঁ। আমি আসলে এখান থেকে বুঝি না যে আপনারা আসলে বুঝতেছেন কিনা বা শুনতেছেন কিনা। আচ্ছা, এরপরে আসেন যে অ্যাক্টর। অ্যাক্টর জিনিসটি কি? আমরা বারবার অ্যাক্টরের কথা বলতেছি। প্রথম কথা, যে অ্যাক্টরকে আমরা কিভাবে যেন রিপ্রেজেন্ট করি, মনে আছে? স্টিক ফিগার দিয়ে, হ্যাঁ। এভাবে অ্যাক্টরকে রিপ্রেজেন্ট করি আমরা একটা মানুষকে। তো অ্যাক্টর হচ্ছে কি আসলে কে? সে হচ্ছে একজন এক্সটার্নাল এন্টিটি যেটা আপনার সিস্টেমের সাথে ইন্টারাক্ট করে। দেখেন, আবারও বলতেছি, এক্সটার্নাল এন্টিটি, অর্থাৎ এরা কিন্তু একটা সিস্টেমের অংশ না, সিস্টেমের বাইরে থেকে এরা আপনার সিস্টেমে ইন্টারাক্ট করবে। হ্যাঁ, মোস্ট অ্যাক্টররা মূলত আসলে আমরা ইউজারকে বুঝাইতে এই অ্যাক্টর ইউজ করি, বাট অন্য কোন এক্সটার্নাল সিস্টেম আপনার অ্যাক্টর হইতে পারে। যেমন ধরেন যে আপনি একটা সিস্টেম ইউজ করতেছেন, যেখানে ধরেন যে আপনি কোনো একটা থার্ড পার্টি এপিআই ইন্টিগ্রেট করছেন। ধরেন যে আপনি কোনো একটা সিস্টেমে ইউজারের কাছ থেকে কোনো একটা মানে ছবি নিয়ে, লাইক ইমেজ ফাইল নিয়ে, সেটাকে ধরেন ওসিআর করে সেখান থেকে টেক্সট বের করতেছেন। এখন ওসিআরটা আপনি কিভাবে করতেছেন? ওসিআর তো বুঝেন, লাইক ইমেজ, টেক্সট থেকে, ইমেজ থেকে হচ্ছে টেক্সটটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা। হুম, ওসিআর বিষয়ে তো আইডিয়া আছে, রাইট? না বুঝলেও জাস্ট জেনে রাখেন যে একটা ইমেজ, ধরেন এই যে আমার স্ক্রিনটা যেটা আছে, এটা তো একটা ইমেজ, এই ইমেজের ভিতরে কিছু টেক্সট আছে। তো সেই টেক্সট গুলাকে এক্সট্রাক্ট করবেন কিভাবে, সেই মানে ওসিআর হচ্ছে এরকম একটা টেকনোলজি। তো ধরেন আপনি এরকম একটা কাজ করতেছেন কোন একটা সিস্টেমে। তো ধরেন যে আপনি নিজে, আর ওসিআর তো এখন লাইক অনেক আহ প্রচলিত। সো অনেক মানুষ ডেভেলপ করতেছে, অনেক সিস্টেম আছে যারা আপনাকে এই সার্ভিসটা দেয়। তো আপনি তাদের কাছ থেকে ধরেন এই সার্ভিসটা নিচ্ছেন। সুতরাং সে কিন্তু দেখেন ওই যে টেকনোলজিটা, ধরেন যে গুগলের গুগল ক্লাউডের কিছু সিস্টেম আছে, কিছু প্রোডাক্ট আছে আর কি, ধরেন যে তাদের কাছ থেকে এই সার্ভিসটা নিচ্ছেন, গুগল ক্লাউড থেকে আপনি ওসিআর সার্ভিসটা নিচ্ছেন। তো দেখেন, আপনার সিস্টেম তো আর গুগল ক্লাউড না, আপনি আর অন্য কোনো সিস্টেম, আপনি এক্সটার্নাল সিস্টেম থেকে হচ্ছে সার্ভিসটা নিচ্ছেন। সুতরাং সে কিন্তু আপনার সিস্টেম তখন একটা অ্যাক্টর। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? কোনো কোশ্চেন থাকলে বলবেন। এক্সটার্নাল সিস্টেম যে অ্যাক্টর হতে পারে, এটা কি বুঝতে পারছেন? স্যার ওসিআর যে বললেন এটা হচ্ছে যে না আমি পিকচার থেকে টেক্সটটাকে হচ্ছে সিলেক্ট করতে পারতেছি বা এরকম কিছু। হুম। তাহলে এটার সাথে অ্যাক্টরের কি এটা বুঝতে পারিনি। না, আমি আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন যে আপনার কোন একটা কাজে, ধরেন যে আপনার সিস্টেমটাই এরকম যে ধরেন কোন একটা কাজে আপনি ওসিআর করবেন আর কি, লাইক ইমেজ থেকে টেক্সট এক্সট্রাক্ট করবেন। এখন সেটা ধরেন যে আপনি নিজে আর এই মডেলটা ক্রিয়েট করতেছেন না, আপনি হচ্ছে কি যেটা বললাম যে এই ধরনের মানে ওসিআর তো এখন খুবই প্রচলিত। So অনেক সিস্টেম আছে, অনেক সার্ভিস আছে যারা হচ্ছে এটা এই সুবিধাটা দেয় আর কি, তারা হচ্ছে এই সার্ভিসটা দেয়। লাইক একটা এপিআই কল করলেই আপনি একটা ইমেজটাকে পাঠাবেন, সে আপনাকে ওটা এক্সট্রাক্ট করে টেক্সটটা দিয়ে দিবে। সো এটা ধরেন একটা এক্সটার্নাল সিস্টেম। হ্যাঁ, ধরেন যে গুগল ক্লাউডের কিছু ওসিআর প্রোডাক্ট আছে, ডক এআই আছে আর কি। ধরেন যে গুগলের কাছ থেকে, সহজ কথা, আপনি গুগলের কাছ থেকে এই সার্ভিসটা নিচ্ছেন, যে গুগলকে আপনি একটা ছবি দিলে সেখান থেকে আপনার ওই ছবিতে কি কি টেক্সট আছে সেটা এক্সট্রাক্ট করে দিচ্ছে। তো ধরেন এই কাজটা আপনার সিস্টেমের কোনো একটা কাজের জন্য করা লাগবে, হ্যাঁ। তো আপনি ধরেন যে এই সার্ভিসটা হচ্ছে গুগলের কাছ থেকে নিছেন। হ্যাঁ, আপনি নিজে ওই মডেলটা বিল্ড করেন নাই, এবার বলো ওসিআর এর মডেলটা আপনি বিল্ড করেন নাই বা ট্রেন করেন নাই, আপনি হচ্ছে গিয়ে ধরেন গুগলের কাছ থেকে সেই সার্ভিসটা নিচ্ছেন। সো গুগল আপনার সিস্টেমের জন্য কি একটা এক্সটার্নাল সার্ভিস না, একটা এক্সটার্নাল সিস্টেম? জি, তাহলে গুগল হচ্ছে তো একটা অ্যাক্টর। হ্যাঁ, তখন সেক্ষেত্রে গুগল হচ্ছে আপনার সিস্টেমের জন্য একটা অ্যাক্টর। বুঝতে আচ্ছা, পারতেছেন? ওকে। জি উল্টো স্যার। গুগলের গুগলের কাছ থেকে হচ্ছে সেই রেসপন্সটা আসতেছে, যে সে আপনাকে ওই টেক্সটটা সাপ্লাই দিচ্ছে। ওকে, সো একটারা হচ্ছে যে সবসময় আবার বলি, একটারা আপনার এক্সটার্নাল এন্টিটি, সুতরাং তারা আপনার সিস্টেমের বাইরে থাকবে, এক্সিস্টস আউটসাইড অফ দ্য সিস্টেম। আর আরেকটা হচ্ছে যে একটা অ্যাক্টর এক বা একাধিক ইউজ কেসের সাথে ইনভলভ থাকতে পারে, হ্যাঁ।
যে মে ইন্টারাক্ট উইথ ওয়ান অর মোর ইউজ কেস অ্যান্ড দ্য ইউজ কেস মে ইনভলভ ওয়ান অর মোর অ্যাক্টর। একজন অ্যাক্টর এক বা একাধিক ইউজ কেসের সাথে ইনভলভ থাকবেন। ধরেন যে এখানে এই দুইটা ইউজ কেস, এখানে কোনো নামটাম আছে, তো এই অ্যাক্টরটা আসলে এই দুইটা ইউজ কেসের সাথে ইনভলভ থাকতে পারেন। বাট এমন কখনো হবে না যে আপনি একজন অ্যাক্টর রাখছেন বা একজন অ্যাক্টরকে রাখছেন যার সাথে কোনো ইউজ কেসের মানে সিলেকশন নাই, তো কোনো ইউজ কেসের ইনভলভমেন্ট নাই, সেটা কখনো হবে না। অর্থাৎ একজন অ্যাক্টর মিনিমাম একটা ইউজ কেসের সাথে হলে ইন্টারাক্ট করবে। কোনো অ্যাক্টর আপনি রাখছেন অথচ সে কোনো সিস্টেমের সাথে কোনো ইন্টারাকশন করতেছে না, তাহলে তো তাকে রাখার দরকার নেই, সেটা তো সে ইলজিক্যাল। অর্থাৎ একজন অ্যাক্টর মিনিমাম একটা ইউজ কেসের সাথে হলেও ইনভলভ থাকবে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার, ডান। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে জাস্ট একটু কিছু রুল অফ থাম, যে আপনি আসলে আমরা আসলে চেষ্টা মানে ভালো হচ্ছে গিয়ে যে যদি আপনি ফিউয়ার ইউজ কেস রাখেন আপনার সিস্টেমে, কারণ যত বেশি ইউজ কেস রাখবেন সেগুলোকে মেনটেন করাটা টাফ হয়ে যায়। বড় সিস্টেমের জন্য সাধারণত 20টা ইউজ কেস ইজ গুড। আরো যদি বড় হয় হাইয়েস্ট আপনি 50টা ইউজ কেস রাখতে পারেন। আচ্ছা, আর হচ্ছে কি আপনি ইউজ কেস গুলোকে চাইলে নেস্টিং করে ফেলতে পারেন। নেস্টিং বোঝেন? এটা তো আই গেস মানে নেস্টিং বোঝেন। একটা মানে একটার একটা ভিতরে থেকে আরেকটা। আরেকটা। সাব 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 কেস হইব, মানে এটা বুঝাইতেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ। অর্থাৎ একটা ইউজ কেসের ভিতরে আরেকটা ইউজ কেসকে আপনি ঢুকাই দিতে পারেন। আচ্ছা, যাই হোক। আর একটা জিনিস একটু জানেন যে বাউন্ডারি, বাউন্ডারিটা কি? যে বাউন্ডারি হচ্ছে আপনার সিস্টেমের স্কোপ, অর্থাৎ আপনার সিস্টেমটাকেই আপনি আসলে ডায়াগ্রামে বাউন্ডারি দিয়ে বোঝাবেন। হ্যাঁ, আচ্ছা। তো সিস্টেম এবং তার বাইরের অংশকে যে জিনিসটা আলাদা করে সেটা হচ্ছে গিয়ে বাউন্ডারি, একটি ডিভাইডিং লাইন। আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝবো। ইউজ কেস গুলো সাধারণত বাউন্ডারির ভিতরে থাকবে, আর একটারা সাধারণত বাউন্ডারির বাইরে থাকবে। হ্যাঁ, বাউন্ডারি দিয়ে আপনি সিস্টেমের স্কোপটাকে বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার আসেন যে কানেকশন, যেটা বললাম কানেকশনটা কি। কানেকশন দিয়ে আপনি আসলে ওই যে বিহেভিয়ার গুলাকে মডেল করেন যে কত ধরনের, মানে কিভাবে আসলে তারা ইন্টারাক্ট করে। যে আমরা আহ চার ধরনের কানেকশন দেখছিলাম, কি কি মনে আছে? একটা হচ্ছে কমিউনিকেটস বা কমিউনিকেশন, তারপরে ছিল ইনক্লুডস, তারপরে ছিল এক্সটেন্ডস, আর একটা কি ছিল মনে আছে? জেনারেলাইজেশন বা জেনারেলাইজেস। আচ্ছা, সবই যেটা ভার্ব, সেটা ভার্ব লেখা ছিল চেনি। তো এই চার ধরনের কানেকশন আসলে আপনারা দেখান। এটা আসলে কানেকশন ইজ অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন অ্যান অ্যাক্টর এবং ইউজ কেস। আচ্ছা, তো দেখেন কোনটা দিয়ে আসলে কি বুঝান? কমিউনিকেটস। কমিউনিকেটস হচ্ছে কি, যে জাস্ট একটা ইউজারের সাথে একটা ইউজ কেস যে ইনভলভ, একদম সরাসরি ইনভলভ, সেটা আপনি আসলে কমিউনিকেটস দিয়ে দেখান। এটা আমরা আসলে একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা সেখানে কোনো অ্যারো হেড থাকে না, সেটা অ্যারো হয় না। হ্যাঁ, যেমন একটা ইউজ কেস ধরেন, যে একটা ইউজ কেস আপনার সিস্টেমে লগ ইন, এবং আপনার সিস্টেমের ধরেন যে বাইরে থেকে একজন ইউজার, এটা এটা ধরেন আপনার সিস্টেমের বাউন্ডারি। হ্যাঁ, আচ্ছা। তো ইনি একজন বাইরে থেকে একজন ইউজার, তো আমি বললাম ইউজার। তো ইউজার যে লগ ইন করবে এটা আপনি বুঝাবেন সরাসরি একটা লাইন টেনে, এইটাকে আমরা বলতেছি কমিউনিকেটস। আচ্ছা, তো এখানে আসলে কোনটা কি বোঝাচ্ছে? আবার বলি যে ইনি হচ্ছে গিয়ে আপনার সিস্টেমের অ্যাক্টর, এইটা হচ্ছে গিয়ে আপনার ইউজ কেস, এইটা হচ্ছে গিয়ে আপনার বাউন্ডারি বা আপনার সিস্টেম। এই বাউন্ডারির ভিতরে ধরেন যে আরো ইউজ কেস থাকবে আর কি। আচ্ছা, এবং এই যে এই এরকম একটা সলিড লাইন দিছেন, এটা দিয়ে আসলে আপনি বুঝাচ্ছেন কমিউনিকেটস। আচ্ছা, এটা আই গেস বুঝতে পারছেন। তো ওইটাই বলতেছে যে কমিউনিকেটস হচ্ছে গিয়ে সরাসরি আপনি একটা ইউজ কেসের সাথে একটা অ্যাক্টরের যে ইনভলভমেন্ট সেটা দেখান। আচ্ছা, তাহলে ইনক্লুডস কি এবার আসেন। তো দেখেন ইনক্লুড ইউজ কেস কন্টেইনস আ বিহেভিয়ার দ্যাট ইজ কমন টু মোর দ্যান ওয়ান ইউজ কেস। আচ্ছা, আহ তো দেখেন এইটাকে একটু এক্সটেন্ড করে বুঝাই, এখানে আই গেস আর একটু জায়গা করা যাবে। ধরেন যে লগ ইন করতে আপনার সিস্টেমের আরো কিছু কাজ করতে হয়। ধরেন যে আপনি একটা সিস্টেমে লগ ইন তখনই করতে পারবেন যখন আপনার ওই সিস্টেমে একটা অ্যাকাউন্ট আছে, তাই না? তার আগে তো আর লগ ইন করতে পারেন। না স্যার, অ্যাকাউন্ট থাকলে লগ ইন করা যায়। ওকে, তার মানে দেখেন লগ ইন এর কাজটা রেজিস্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট, এটা তো বুঝতে পারতেছেন। হ্যাঁ, তো দেখেন এই জিনিসটাকে আপনি আসলে এখন কিভাবে
বুঝাইতে পারেন যে লগ ইন করতে হলে আপনার রেজিস্ট্রেশন করা লাগবে। সো এই ধরনের রিলেশনশিপকে আমরা বলি ইনক্লুডস, অর্থাৎ একটা কাজ করতে হলে আরেকটা কাজ মাস্ট করা লাগবে, ম্যান্ডেটরি। ওই কাজটা ছাড়া এই কাজটা করতে পারবেন না। সুতরাং এটা আপনি আসলে কিভাবে দেখাবেন, দাঁড়ান আমি এই কাজটা আসলে কিভাবে দেখাবেন, এটা আপনি দেখাবেন এরকম একটা ডট ডট টেনে, হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে কি ডট ডটটা, এরকম একটা ডট ডট দিয়ে আসলে আপনি বোঝাবেন এবং একটা অ্যারো থাকবে। এখন অ্যারো হেডটা হবে, আচ্ছা অ্যারোর হেডেরও একটা নিয়ম আছে, আগে বলি যে কিভাবে রিপ্রেজেন্ট করবেন। সো দেখেন এখানে আমি একটা কথা লিখছি, দেখেন যে লগ ইন থেকে আমি রেজিস্ট্রেশনের দিকে একটা ডট ডট অ্যারো টানছি। অ্যারোর মাথাটা হচ্ছে কি রেজিস্ট্রেশনের দিকে, এবং ওই ডট ডট লাইনের পাশে আমি এরকম একটা কথা লিখছি ইনক্লুড। এটা দিয়ে এখন কি বোঝাচ্ছে, আচ্ছা এটা দিয়ে বোঝাচ্ছে যে লগ ইন করতে হলে আপনার রেজিস্ট্রেশন করাটা লাগবে মাস্ট। হ্যাঁ, এবং আহ তাহলে এই এই রিলেশনশিপে এইটাকে আমি বলতেছি ইনক্লুডেড কেস, ইনক্লুডেড কেস। আর এটা হচ্ছে গিয়ে বেস কেস, ইনক্লুডেড ইউজ কেস আর বেস ইউজ কেস। তো দেখেন সবসময় ইনক্লুশন যখন করবেন, অর্থাৎ ইনক্লুড রিলেশনশিপ যখন রাখবেন, তখন অ্যারোটা হবে সবসময় বেস কেস থেকে ইনক্লুডেড কেসের দিকে। আবার খেয়াল করে শোনেন, এটা বলতেছি কারণ এরপরে যখন আরেকটা রিলেশনশিপ দেখবো এক্সটেনশন, তখন দেখবেন যে অ্যারোটা আমরা উল্টা দিই। হ্যাঁ, সুতরাং এখনই খেয়াল করে রাখেন যে যখন ইনক্লুড রিলেশনশিপটা করবেন, তখন হচ্ছে অ্যারোর হেডটা হবে বেস কেস থেকে ইনক্লুডেড কেসের দিকে। এটার মানে হচ্ছে গিয়ে লগ ইন যে মডিউলটা, এটা রেজিস্ট্রেশন মডিউলের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ রেজিস্ট্রেশন না করলে আপনি লগ ইন করতে পারবেন না। এটা কি বুঝতেছেন? স্যার। হ্যাঁ, এটা একটা ম্যান্ডেটরি রিলেশনশিপ বোঝাচ্ছে। ওকে, আচ্ছা। তো আরো হইতে পারে যে ধরেন আরেকটা কাজ আছে পেমেন্ট, ধরে নেন আপনার ইউজার কোনো একটা কারণে পেমেন্ট করতে পারে, এটাও একটা ইউজ কেস। এবং পেমেন্ট করতে হলে অবশ্যই তার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। হ্যাঁ, সুতরাং তাহলে প্রথম কথা, ইউজার পেমেন্টের সাথে ইন্টারাক্ট করে। হ্যাঁ, সুতরাং আমি একটা সলিড লাইন টেনে দিচ্ছি ইউজার থেকে পেমেন্টের দিকে। এবার ধরেন এই পেমেন্টের কাজটাও আবার লগ ইনের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনি লগ ইন না হলে, সরি, পেমেন্টের কাজটা রেজিস্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, লগ ইন বাদ দেন, ধরেন যে পেমেন্টের কাজটা রেজিস্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট, সুতরাং আপনার অ্যাকাউন্ট না থাকলে আপনি পেমেন্ট করতে পারবেন না। সুতরাং এটাও কিভাবে দেখাবেন, ডট 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 এই থেকে দিয়ে ধরেন একটা, তারপর অ্যারো সাইন। এক্স্যাক্টলি, এবং বলবেন যে ইনক্লুড, এটা বলতে হবে। সো এটা দেখেন, আহ এটা ধরেন আপনার এখন একটা সিস্টেম, একটা ছোট্ট সিস্টেম যেখানে লগ ইন এবং পেমেন্ট করা যায়, বাট দুইটা করতে হলে আপনার আগে রেজিস্ট্রেশনটা করতে হবে। ওকে, রেজিস্ট্রেশনটা মাস্ট। আচ্ছা, তাহলে এখন দেখেন যে এখন এখানে কি বলতেছে যে ইউজ কে ইনক্লুডস, হ্যাঁ, ইউজ কেস কন্টেইনস আ বিহেভিয়ার দ্যাট ইজ কমন টু মোর দ্যান ওয়ান ইউজ কেস। প্রথম কথা, এইটা হচ্ছে গিয়ে সাধারণত একটা মানে যদি কোনো এমন ইউজ কেস থাকে যেটা কমন, যেটা মানে ওই কাজটা অন্যান্য কাজ করতে হলে ওই কাজটা আপনার মাস্ট করে আসতে হবে। সুতরাং এই ধরনের রিলেশনশিপ গুলোকে আমরা আসলে এই ইনক্লুড দিয়ে দেখাই। দ্য কমন ইউজ কেস ইজ ইনক্লুডেড ইন আদার ইউজ কেসেস, যেমন এখানে কমন ইউজ কেসটা হচ্ছে রেজিস্ট্রেশন, এইটা হচ্ছে কি ইনক্লুডেড ইন লগ ইন এবং পেমেন্ট। অর্থাৎ এটা আসলে যদি আপনি উম, মানে কথায় বলতে চান, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে লগ ইন ইনক্লুডস রেজিস্ট্রেশন, পেমেন্ট ইনক্লুডস রেজিস্ট্রেশন। অর্থাৎ লগ ইন করতে হলে আপনার রেজিস্ট্রেশন করা লাগবে, পেমেন্ট করতে হলে রেজিস্ট্রেশন করা লাগবে। আচ্ছা, এবং এটা আসলে কিভাবে দেখা যায়, যে ডটেড অ্যারো দিয়ে আপনি হচ্ছে গিয়ে এটাকে রিপ্রেজেন্ট করবেন, এবং অ্যারোটা পয়েন্ট করবে কোন দিকে, যে কমন যে ইউজ কেসটা, অর্থাৎ ইনক্লুডেড যে ইউজ কেসটা সেটার দিকে, তাই না? এটা কি বুঝতে পারছেন, জি ইনক্লুশনটা কি স্যার। বুঝছেন? আচ্ছা, এবার আসেন আরেকটা, যে এক্সটেন্ড। এখন এক্সটেন্ডটা কি? আচ্ছা, আচ্ছা আমি আগে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তারপরে আমরা ফর্মাল ডেফিনিশনে যাই। তো ধরেন আপনাদের ইউকেএম এর যে সিস্টেমটা, ধরেন যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম একটা, তো সেখানে স্টুডেন্ট একজন আছেন, তিনি হচ্ছেন অ্যাক্টর, তাই না? ধরেন যে, আচ্ছা এখন দেখেন যে এইখানে আহ, এই সিস্টেমে আপনার একটা ইউজ কেস ধরেন হচ্ছে গিয়ে যে
গ্রেড ক্যালকুলেশন বা গ্রেড পাবলিশ কিছু একটা। তো ধরেন যে গ্রেড ক্যালকুলেশন এরকম একটা ইউজ কেস আছে। তো একজন স্টুডেন্ট সরাসরি তার গ্রেডটাকে এখান থেকে দেখতে পারে, তাই না? আপনারা তো আপনাদের সিস্টেম থেকে গ্রেডটা দেখতে পারেন, পারেন না? জি আচ্ছা, এখন দেখেন যে আপনাদের যে গ্রেড বা আপনাদের যে রেজাল্ট, হ্যাঁ, তার উপর বেস করে আপনারা প্রতি টার্মে হয়তো কিছু ওয়েভার পান, তাই না? এরকম একটা পলিসি আছে যে সিজিপি এতর উপরে থাকলে হচ্ছে এত পার্সেন্ট ওয়েভার বা এরকম, তাই না? জি স্যার। আচ্ছা, এটা তো সবাই পান না। অর্থাৎ মানে কন্ডিশনের উপর বেস করে কিছু মানুষ পান। তো দেখেন এরকম যদি কোনো সম্পর্ক থাকে যেটা হচ্ছে অপশনাল, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলি এক্সটেনশন। তো দেখেন এখানে হচ্ছে ধরে আর একটা ইউজ কেস হচ্ছে কি ওয়েভার, এবং এই ওয়েভারটা আসলে এই গ্রেডের উপর ডিপেন্ডেন্ট, এবং সেটা কিন্তু অপশনাল। দেখেন যে ওয়েভার কি আপনারা সবাই পান না, আপনারা হচ্ছে যে কোনো একটা কন্ডিশনের উপর বেস করে কেউ কেউ ওয়েভার পান, অর্থাৎ জিনিসটা অপশনাল। তো দেখেন সেক্ষেত্রে আমরা আসলে জিনিসটাকে এইভাবে লিখি এবং এখানে বলে দেই এক্সটেন্ড। এটা ধরেন আপনার সিস্টেম। তো দেখেন এখানে আসলে হচ্ছে কি, এখানে আসলে দুইটা জিনিস হচ্ছে। এক হচ্ছে কি, এটা বোঝেন যে এই যে গ্রেড ক্যালকুলেশন যে ইউজ কেসটা, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ইউজ কেস, তাই না? এইটা করতে হইলে কি ওয়েবার ক্যালকুলেশনটা মাস্ট? হ্যালো? জি স্যার, ওয়েবার কন্ডিশনটা মাস্ট। না, না, না না, বুঝে জবাব গ্রেড দেন। ক্যালকুলেশন গ্রেড করতে তো ক্যালকুলেট করতে ওয়েভার লাগে ওয়েবার না। দরকার নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। গ্রেড ক্যালকুলেশন এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ইউজ কেস। হ্যাঁ, এইটা করতে হলে আপনার ওয়েভারের হিসাব মানে না ওয়েভার নিয়ে চিন্তা করা লাগবে এরকম কোনো কথা নেই। অর্থাৎ এই কাজটা হচ্ছে গিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, বাট ওয়েভারটা কিন্তু গ্রেড ক্যালকুলেশনের উপর ডিপেন্ডেন্ট। ওকে, এবং এটা অপশনাল। লাইক গ্রেড ক্যালকুলেশনের জন্য, গ্রেড ক্যালকুলেশনের পরে একটা অপশনাল টাস্ক হচ্ছে কি ওয়েভার দেয়া। সুতরাং এটাকে আপনি বলতে পারেন যে গ্রেড ক্যালকুলেশনের উপর একটা এক্সটেনশন, হুইচ ইজ নট ম্যান্ডেটরি। দেখেন যে এক্সটেনশন ম্যান্ডেটরি না, এক্সটেনশন বুঝাচ্ছে অপশনাল একটা কাজ। আচ্ছা, তো এক্ষেত্রে আসলে এরর কনভেনশনটা দেখেন যে এটা তো বুঝতেছেন যে এটা হচ্ছে আপনার বেস কেস, এবং এইটা হচ্ছে কি আপনার এক্সটেন্ডেড কেস, এক্সটেন্ডেড কেস। এবং এরোটা দেখেন, এরোটা হচ্ছে কি এক্সটেন্ডেড কেস থেকে বেস কেসের দিকে। আচ্ছা, এটা কি বুঝতে পারতেছেন? হ্যালো? আমার নেটওয়ার্কে স্যার, ঝামেলা করতেছে, তাই না? জি এখানে যদি স্যার। আমরা যদি চাইতাম তাহলে তো ইনক্লুড করতে পারতাম হচ্ছে গ্রেড ক্যালকুলেশনটা হচ্ছে ওয়েবারের উপরে ইনক্লুডেড। এটা তো আমরা চাইলে পারতাম, মানে এক্সটেন্ডের ঠিক বিপরীতটা। একটু আগে মানে যেটা আপনি বলতেছেন, আচ্ছা ওয়েবার মানে পেতে হলে ওয়েভার, অবশ্যই গ্রেড ক্যালকুলেশন তো লাগবে। গ্রেড ক্যালকুলেশন না পাইলে তো পসিবল না। আচ্ছা আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন। ওয়েল, ওইভাবে আপনি যদি ডিজাইন করতে চান করতে পারেন যে ওয়েভারটাকে আপনি হচ্ছে কি, আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট, হ্যাঁ। এটা আসলে আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে, আপনি আসলে ডিজাইনটা আপনার হাতে। তো যা এখানে হচ্ছে আসলে গ্রেড ক্যালকুলেশনটা আপনার একটা মূল কাজ, হ্যাঁ। আপনার লাইক যে সিস্টেমটা, ধরেন যে কি বলে, মানে ওয়েভারটা কিন্তু কোনো ইউনিভার্সাল না। লাইক ওয়েভারটা কিন্তু একটা অপশনাল টাস্ক। লাইক সবাই যে ওয়েভার পাবে এমন না, সব স্টুডেন্ট যে ওয়েভারের সাথে ইন্টারাক্ট করবে তা কিন্তু না। হুম, বাট সব স্টুডেন্ট কিন্তু আপনার গ্রেড ক্যালকুলেশনের সাথে ইনভলভ থাকবে, তাই না? অর্থাৎ ওয়েভারটা কিন্তু সবার জন্য না, ওয়েভারটা একটা অপশনাল টাস্ক। এটা গ্রেড ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে কেউ কেউ পাবে, নট এভরিওয়ান। বাট গ্রেড ক্যালকুলেশনটা তো আসলে সবারই হবে। সুতরাং মানে বেস কেসটা ঠিকই আছে। লাইক আপনি আসলে গ্রেড ক্যালকুলেশনটাকে আগে লিখবেন এবং সেটার উপরে বেস করে আসলে ওয়েভারটা একটা এক্সটেন্ডেড কেস। ওয়েভারটা কিন্তু আসলে কোনো আহ লাইক মেজর ইউজ কেস না। এটা কি বুঝতে পারতেছেন? হ্যালো? আসি। জি স্যার। শোনা যাচ্ছে। আমার নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে। আচ্ছা, তো এটা কি বুঝতে পারছেন যে মানে ওয়েভারটা যে আসলে ইউনিভার্সাল না, অর্থাৎ সবার জন্য না, যার জি কারণে স্যার। ওয়েভারটা আসলে আসবে না আর কি।
মেইন হিসেবে, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন একটু এরর কনভেনশনটা খেয়াল করেন যে এররটা কিন্তু এক্সটেন্ডেড কেস থেকে বেস কেসের দিকে, যেখানে ইনক্লুশনের ক্ষেত্রে উল্টা ছিল। ইনক্লুশনের ক্ষেত্রে এররটা কোন দিক থেকে কোন দিকে ছিল? স্যার প্রিভিয়াস হ্যাঁ ইয়াটার বলেন। স্লাইডটার মধ্যে ওইটাতে একটু যাই আমরা, যেটা এক্সটেন্ডেড যেটা পড়লাম। হ্যাঁ বলেন। এক্সটেন্ড না ইনক্লুড? হ্যাঁ এক্সটেন্ডেড, এটার মধ্যে এটা যদি ওয়েভারটা যদি আমার গ্রেড ক্যালকুলেশন ওইখানে থাকতো, ওয়েভারটা যদি বেস কেস থাকতো আর গ্রেড ক্যালকুলেশন যদি আমার ইনক্লুডেড কেস থাকতো, তখন সেক্ষেত্রে আমরা পারতাম না এটা যে ওয়েভারটার জন্য মাস্ট গ্রেড ক্যালকুলেশন লাগবে, সেটা তো ইনক্লুডেড দিতে পারতাম আচ্ছা, এরকমটা। মানে আমি এটা বুঝাতে চাইছি আর কি তখন। হ্যাঁ আমি তো সেই প্রশ্নের উত্তরে দিলাম যে আচ্ছা ওয়েভার আপনি তখন কি করতেন? স্টুডেন্টের সাথে নিশ্চয়ই ওয়েভার এরকম একটা রিলেশন দেখাইতেন, জি তাই না? এবং জি। তখন হচ্ছে যে এক্সটেন্ড ওর, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে সব স্টুডেন্ট কি ওয়েভার ইউজ কেসের সাথে ইন্টারাক্ট করে? না না না। হ্যাঁ, আচ্ছা, ওয়েভার তো আসলে আপনার মূল কেস হিসেবে আসবে না, কারণ সব স্টুডেন্ট তো আসলে এটার সাথে ইন্টারাক্ট করবে না। করবে না। জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। বাট গ্রেড ক্যালকুলেশনটা সবার জন্যই হবে, এটাই বললাম তখন। আচ্ছা যাই হোক, বুঝতে পারছেন? জি স্যার, পারছি। আচ্ছা, একটু এরর কনভেনশনটা আবার দেখেন যে এররটা হচ্ছে এক্সটেনশনের ক্ষেত্রে এক্সটেন্ডেড কেস থেকে বেস কেসের দিকে গেছে, এরর হেডটা, এরর মাথাটা। আর ইনক্লুশনের ক্ষেত্রে কিন্তু এরর মাথাটা কোন দিক থেকে কোন দিকে? বেস টু ইসে যে ইনক্লুড কেস। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, দুইটা কিন্তু এরর হেডটা কিন্তু একটার একটা উল্টা, হ্যাঁ। এবার আসেন আসলে এক্সটেনশন দিয়ে আমি কি বুঝাই। দেখেন যে এক্সটেনশন হচ্ছে গিয়ে একটা ডিফারেন্ট ইউজ কেস হ্যান্ডলস ভ্যারিয়েশনস অর এক্সেপশনস ফ্রম দ্য বেস ইউজ কেস, হ্যাঁ। আচ্ছা, ডটেড অ্যারো গোস ফ্রম এক্সটেন্ডেড টু বেসিক ইউজ কেস। আচ্ছা, এটা আর একটু সামনে আরো আবার একটু এলাবোরেট করা হবে। আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে জেনারেলাইজেস বা জেনারেলাইজেশন। এটা আপনারা কাইন্ড অফ বুঝেন বা একটা এক্সাম্পল দেখলেই বুঝবেন যে জেনারেলাইজেশন কি। ধরেন যে আপনাদের আহ মাস্টার্সে দুই ধরনের স্টুডেন্ট পাওয়া যায়। একটা হচ্ছে গিয়ে পার্ট টাইম স্টুডেন্ট, যারা হচ্ছে অল্প ক্রেডিট নেয়, অল্প রেজিস্ট্রেশন করে অল্প ক্রেডিটের জন্য। আর একটা হচ্ছে ফুল টাইম স্টুডেন্ট, যাদের হচ্ছে আর একটু বেশি ক্রেডিট নিতে হয়। তো যাই হোক, যে ধরনের স্টুডেন্টই হোক, এরা আসলে কি, দুজনেই তো আসলে জেনারেলাইজ করে কি বলা যায়, এরা তো স্টুডেন্ট, তাই না? স্টুডেন্ট বলেন, জি স্যার। তো জেনারেলাইজ করে আপনি আসলে যেটাকে বলতে পারেন মানে এটা হচ্ছে জেনারেলাইজেশন রিলেশনশিপ। এটাকে দেখান কিভাবে? দুই দিক থেকেই হচ্ছে এইরকম এক ধরনের অ্যারো টেনে দেন, অর্থাৎ যে মানে এটা হচ্ছে স্পেশালাইজড কেস থেকে আপনি জেনারেলাইজড কেসের দিকে একটা অ্যারো টানেন, এবং একটু খেয়াল করবেন অ্যারোর মাথাটা কিন্তু এরকম ট্রায়াঙ্গেল। তো এটা কি বুঝতে পারছেন? জেনারেলাইজেশনটা আসলে খুব সহজ, যে আসলে আপনি সেট অফ অ্যাক্টর কে সেট অফ অ্যাক্টর অথবা একটা সেট অফ ইউজ কেসও হতে পারে, একটা সেট অফ ইউজ কেসকে আপনি জেনারেলাইজ করে যেটা বলতে পারেন। যেমন ইউজ কেসের ক্ষেত্রে আরেকটা কি হতে পারে, ধরেন যে আপনি উম, কি বলতে পারি, ধরেন যে লগ ইন করতেছেন কোনোভাবে, হ্যাঁ। তো একটা সিস্টেমে ধরেন যে আপনি দুই ভাবে লগ ইন করতে পারেন। একটা হচ্ছে গিয়ে কুকির মাধ্যমে, আপনাকে আগে যদি সে মনে রাখে আপনাকে সে লগ ইন করতে দিবে। আর একটা হচ্ছে যে ধরেন এক ধরনের কি বলে যে একটা ওটিপি দেয়, সে ওটিপি দিয়ে আপনি লগ ইন করতে পারেন। তো দুইটাই আসলে কি অথেন্টিকেশন বা লগ ইন এর জন্য ইউজ কেস, তাই না? মানে দুইটাই হচ্ছে লগ ইন এরিয়া। সো আপনি আসলে জেনারেলাইজ করে বলতে পারেন যে কুকি বা ওটিপি যেটাই হোক, সবই আসলে কি লগ ইন এর স্পেশালাইজেশন, হ্যাঁ। অর্থাৎ লগ ইন হচ্ছে কি তাদের জেনারেলাইজেশন। এটা কি বুঝতে পারেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, না বুঝলে বলবেন, হ্যাঁ। লাইক এটা দিয়ে হয়তো বোঝা সহজ, স্টুডেন্ট, ফুল টাইম, পার্ট টাইম। তো একটু জাস্ট নামগুলো জেনে রাখেন যে এই দিক থেকে আসলে এইদিকে আমরা যখন বলি, এইটাই হচ্ছে জেনারেলাইজেশন রিলেশনশিপ, তাই না? এটা হচ্ছে জেনারেলাইজেশন, অর্থাৎ একটা চাইল্ড ইউজ কেস, চাইল্ড ক্লাস থেকে যখন আপনি প্যারেন্ট ক্লাসে যাচ্ছেন, তো এটা জেনারেলাইজেশন। আর যদি জাস্ট ধরেন যে এই দিক থেকে এইদিকে যদি বলেন, অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে একটা মেজর ক্লাসকে হচ্ছে আরো সাব ক্লাসে ভেঙে দিচ্ছেন, এরকম যদি চিন্তা করেন, সেটাকে আমরা বলি আসলে স্পেশালাইজেশন। ওকে, দেখ এটা জাস্ট নামগুলো জেনে রাখেন। তো আমরা আসলে জেনারেলাইজেশনটাই ইউজ করি ইউজ কেসের ক্ষেত্রে, স্পেশালাইজেশন তো জাস্ট ওই তীর চিহ্নটা উল্টা দিলে স্পেশালাইজেশন, ওইটা আসলে আমরা ইউজ করি না। ওকে, এটা কি বুঝতে পারছেন? জি স্যার।
জি স্যার। সবগুলো যদি বুঝে থাকেন আমরা একটু এখন একটু র্যাপ আপ করি, লাইক সামারাইজ করি। দেখেন যে আমরা আসলে 4 ধরনের রিলেশনশিপ করছি। একটা হচ্ছে কমিউনিকেটস, যেটা হচ্ছে সরাসরি আপনি একটা লাইন দিয়ে দেখা দেন। একটা হচ্ছে কি ইনক্লুডস। ইনক্লুডস হচ্ছে গিয়ে কি করেন, যে অ্যারোটা পয়েন্ট করে হচ্ছে গিয়ে কমন যে ইউজ কেসটা তার দিকে। আচ্ছা, এক্সটেনশনটা হচ্ছে গিয়ে অ্যারোটা পয়েন্ট করে যে বেসিক ইউজ কেস তার দিকে। আর জেনারেলাইজেশনটা হচ্ছে গিয়ে যে অ্যারো পয়েন্টস টু দ্য জেনারেল থিং, অর্থাৎ যেটা জেনারেল সেখানে পয়েন্ট করে। এবং এই কথাটা গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আসলে বুঝাইছি যে ইনক্লুশন আসলে ইমপ্লাই করে যে কাজটা ম্যান্ডেটরি, আর এক্সক্লুশন এক্সটেনশন আসলে ইমপ্লাই করে যে কাজটা অপশনাল। এটা কি বিশ্লেষণ? হ্যালো। জি স্যার। জি স্যার, বুঝা আচ্ছা যায়। আচ্ছা, আমরা হচ্ছে এক্সাম্পল দেখবো এখন, তাহলে ক্লিয়ার হবে। এবং দেখেন যে জেনারেলাইজের ক্ষেত্রে কিন্তু মাথাটা একটা ট্রায়াঙ্গেল। যেমন দেখেন যে 4 ধরনের রিলেশনশিপের একটা এক্সাম্পল দেয়া হচ্ছে, যে আগে আসেন কমিউনিকেশন। এটা খুবই সহজ, যে ধরেন একটা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট কোনো কোর্সে এনরোল করবে, সুতরাং সরাসরি স্টুডেন্ট থেকে কোর্সের দিকে আপনি একটা সলিড লাইন টেনে দিয়েছেন, শেষ। আচ্ছা, এবারে দেখেন ইনক্লুশনটা কিরকম। তো দেখেন যে স্টুডেন্ট ধরেন যে, এদিক থেকে চিন্তা করেন যে স্টুডেন্ট ধরেন যে দুইটা কাজ করতে পারে। এটা ধরেন স্টুডেন্ট আপনার দুইটা কাজ করতে পারে। এক হচ্ছে সে কোর্সে এনরোল করতে পারে, আর দুই হচ্ছে সে মানে হাউজিং অ্যারেঞ্জ করতে পারে, মানে সহজ কথা হলে সিট নিতে পারে। হ্যাঁ, তো দেখেন এই দুইটা কাজ করতে হলে আসলে সে যদি কোর্স রেজিস্ট্রেশন করতে চায় বা হলে সিট নিতে চায়, তাকে ম্যান্ডেটরিলি একটা কাজ করতে হবে। সেটা কি? হ্যালো। স্টুডেন্ট ফিস দিতে হবে আগে। এক্স্যাক্টলি। হ্যাঁ, অর্থাৎ সে তাকে যদি কোর্সে রেজিস্ট্রেশন করতে হয় বা হলে সিট নিতে, তাকে অবভিয়াসলি আগে স্টুডেন্ট ফিসটা পে করতে হবে। এটা কিন্তু একটা মাস্ট কাজ, হ্যাঁ? এটা একটা ম্যান্ডেটরি রিলেশনশিপ। যার কারণে এখানে আসলে কি আসছে দেখেন, ইনক্লুডস। ইনক্লুডস আসছে। হ্যাঁ, যেই কাজটা মাস্ট করতেই হবে সেটা একটা ইনক্লুশন, ইনক্লুডস। হ্যাঁ, এবং অ্যারোটা খেয়াল করবেন, যে অ্যারোটা হচ্ছে গিয়ে যে বেস ইউজ কেস থেকে ইনক্লুডেড ইউজ কেসের দিকে, সবসময় তাই হবে। ওকে, সো ইনক্লুডটা আই গেস বুঝতে পারছেন। ইনক্লুডসটা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এবার আসেন যে এক্সটেনশনটা কি। এক্সটেনশনটা চিন্তা করেন যে ধরেন ধরেন যে স্টুডেন্ট ফিজ আপনি যেটা দেন, স্টুডেন্ট ফিজ আপনি যেটা দেন, আহ ধরেন যে তার উপর একটা, লাইক ধরেন যে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডের চেয়ে যতটুকু আপনি বেশি দেন, সেটা ধরেন যে আপনার হেলথ ইন্স্যুরেন্সে জমা হয়। ধরেন যে সাপোজ আপনি লাইক 10,000 হচ্ছে যে জাস্ট একদম বেসিক, আর আপনার কাছ থেকে 12,000 নেওয়া হচ্ছে, যেখান থেকে 2,000 হচ্ছে আপনার ওই হেলথ ইন্স্যুরেন্সে জমা করা হয়। এটা আপনি চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। হ্যাঁ, আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনি রাখতে পারেন টাকা, নাও রাখতে পারেন। তো এটা একটা কাইন্ড অফ স্টুডেন্ট ফিজের উপর একটা এক্সটেনশন, স্টুডেন্ট ফিজের উপর একটা অপশনাল কাজ। সুতরাং তো দেখেন স্টুডেন্ট ফিজের একটা এক্সটেন্ডেড কাজ কি, স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স। এবং দেখেন যে সবসময় অ্যারোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, যে এক্সটেনশনের ক্ষেত্রে কিন্তু এক্সটেন্ডেড কেস থেকে, এটা কিন্তু আপনার এক্সটেন্ডেড কেস বুঝবেন, এক্সটেন্ডেড কেস থেকে বেস কেসের দিকে কিন্তু সবসময় অ্যারোটা হয়। হ্যাঁ, অর্থাৎ স্টুডেন্ট ফি সে যতটা দিচ্ছে তার উপর একটা কন্ডিশন করে আপনি তাকে হয়তো হেলথ ইন্স্যুরেন্সটা দিচ্ছেন। সে যদি ইন্স্যুরেন্সের জন্য এক্সট্রা পেমেন্টটা করে, তাহলে সে ইন্স্যুরেন্স পাবে, না করলে পাবেন। অর্থাৎ এটা একটা অপশনাল রিলেশনশিপ। এটা কি বুঝতেছেন? হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, না বুঝলে প্রশ্ন করবেন, হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, আর লাস্টলি ওইখানে ওইটাই দেখানো হয়েছে, যে পার্ট টাইম স্টুডেন্ট আছে, ধরেন যে আরেকজন স্টুডেন্ট আছে ফুল টাইম। তো এরা আসলে জেনারেলাইজ করে আপনি এদেরকে বলতে পারেন কি, স্টুডেন্ট। স্টুডেন্ট। আচ্ছা, তো এটা যদি বুঝে থাকেন তো আমরা একটু পরে যাই। এবার হচ্ছে যে আসেন আমরা আস্তে আস্তে ডিজাইনের দিকে যাব। তো এখানে কয়েকটা জিনিস একটু নোট করতে বলছে। দেখেন যে ফিউ থিংস টু নোট। যেটা বললাম যে প্রথম কথা, an actor must be associated with at least one use case। একজন অ্যাক্টর মূলত মিনিমাম একটা ইউজ কেসের সাথে সে ইনভলভ থাকবেই। এমন কখনো হবে না যে একজন, আপনি জিরো ইউজ অ্যাক্টর কেস রাখছেন, থাকবে। যেমন এরকম এই একটা অ্যাক্টর রাখছেন, তার সাথে কোনো ইউজ কেসের
কোনো অ্যাসোসিয়েশন নেই, সুতরাং এটা আসলে এটাকে রাখারই কোনো দরকার নেই। ওকে, তো যাই হোক, আহ, এখানে যেমন দেখেন একজন অ্যাক্টর কিন্তু মাল্টিপল ইউজ কেসের সাথে ইনভলভ থাকতে পারে, যেমন কাস্টমার, ধরেন যেটা একটা ব্যাংক সিস্টেম, তো কাস্টমার হচ্ছে গিয়ে ওপেন অ্যাকাউন্ট করতে পারে আর ডিপোজিট ফান্ড করতে পারে। তো ওপেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার সময় ধরেন যে একজন ব্যাংক এমপ্লয় সহায়তা লাগে, সুতরাং এই ইউজ কেসটার সাথে ওই যে ব্যাংক এমপ্লয়ি এবং কাস্টমার দুইজনই আসলে ইনভলভ। এনিওয়ে, তো দেখেন ব্যাংক এমপ্লয় এখানে মাত্র একটা ইউজ কেসের সাথে অ্যাসোসিয়েটেড, কিন্তু কাস্টমার আহ, দুইটা ইউজ কেসের সাথে অ্যাসোসিয়েটেড, এটা হইতেই পারে। আচ্ছা, এরপরে দেখেন যে এক্সটেনশন বা এক্সটেন্ড রিলেশনশিপ বিটুইন টু ইউজ কেসেস। এখানে ধরেন যে আহ, একটা ইউজ কেস আছে, এটা হচ্ছে ব্যাংকের কন্টেক্সটে এই এক্সাম্পল গুলো দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো ধরেন এই যে ডিপোজিট ফান্ড যে ইউজ কেসটার কথা বলা হয়েছে, ধরেন যে সে কতখানি ডিপোজিট করলো তার উপর বেস করে আপনি তাকে আবার একটা বোনাস দিতে পারেন। হ্যাঁ, সেটা কিরকম? ধরেন যে তার যদি ডিপোজিটটা হয় 10,000-এর বেশি, যদি ডিপোজিটটা 10,000-এর বেশি, অথবা তার যদি বয়স হয় 55-এর বেশি, তখন ধরেন তাকে আপনি একটা বোনাস দেন। হুম, তো দেখেন আবারও বলি যে তার বয়স যদি হয় 55-এর বেশি, বা যেটা সে ডিপোজিট করছে সেটা যদি 10,000-এর বেশি হয়, তখন তাকে একটা বোনাস দেন। তো এইটা কি, প্রথম কথা, এটা কি একটা ম্যান্ডেটরি জিনিস নাকি একটা অপশনাল জিনিস? অপশনাল জিনিস, কারণ সবাই পাবে না। সবাই পাবে না, হ্যাঁ, একটা নির্দিষ্ট কন্ডিশনের বেস করে দেন। সুতরাং তো ধরেন যে ইউজ কেসটা হচ্ছে ক্যালকুলেট বোনাস, এবং এইটা হচ্ছে কি একটা এক্সটেন্ডেড ইউজ কেস। কার এক্সটেনশন? ডিপোজিটের ডিপোজিট ফান্ডস এর এক্সটেনশন। ওকে, এবং এরোটা তাহলে কোন দিক থেকে কোন দিকে হবে? স্যার ক্যালকুলেট থেকে ডিপোজিটের দিকে। ক্যালকুলেট থেকে ডিপোজিটের দিকে, এটা খেয়াল রাখবেন, কাজ এক্সটেনশনে আমরা সবসময় কিন্তু বেস এক্সটেন্ডেড কেস থেকে বেস কেসের দিকে এরোটা দিই, এবং তখন আমরা এইভাবে এক্সটেন্ড লিখে দিব। সো এই এই যে এখানে যে কথাটা বলছে সেটা আসলে আপনি এইভাবে রিপ্রেজেন্ট করবেন। এবং আচ্ছা, এটা তো বুঝছেন যে ক্যালকুলেট বোনাসটা হচ্ছে ডিপোজিট ফান্ডস এর উপর একটা এক্সটেনশন, তাই আমি এভাবে লিখলাম। ইভেন হচ্ছে এখানে যে ওই কন্ডিশনটা বলে দিচ্ছে, এই কন্ডিশনটাকে আপনি চাইলে লিখে দিতে পারেন। হুম, এটা আসলে কিভাবে লিখে দিতে পারেন, যে এই যে দেখেন এখানে পরে করা হয়েছে যে আপনি চাইলে এক্সটেন্ড যে কথাটা লিখছেন তার থেকে আবার একটা ডট ডট টেনে একটা বক্সের ভিতরে হচ্ছে এই কথাটা লিখে দিতে পারেন, যে কোন আহ কোন কন্ডিশনের সাপেক্ষে এই কাজটা করা হবে, সেটা আপনি এইভাবে বলে দিতে পারেন। যদি আপনার প্রশ্নে এরকম কন্ডিশনটা এক্সপ্লিসিটলি বলে দেয়, তার মানে আসলে বুঝে নিবেন যে আসলে চাচ্ছে যে আপনি যেন অ্যান্সারেও আপনার সেই কন্ডিশনটাকে উল্লেখ করেন। হ্যাঁ, তখন হচ্ছে আপনি আসলে এইভাবে করে দিবেন। আর যদি ধরেন যে এই কন্ডিশনটার কথা আলাদা করে বলে নাই, তখন বুঝবেন যে আসলে এটা দেখানো লাগবে না। এই বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন যে আরেকটা নতুন জিনিস আসছে, এটা আসলে ওখানে বলা হয় নাই, বাট এটা দেখলে আসলে বুঝবেন। যে ধরেন যে কাস্টমারের একটা একটা বিশেষ ধরনের কাস্টমার হচ্ছে ধরেন এনআরএফসি কাস্টমার, এবং সে হচ্ছে গিয়ে ধরেন তার কারেন্সিটাকে কনভার্ট করতে পারে। সুতরাং বুঝতে পারতেছেন যে এ কিন্তু একটা বিশেষ ধরনের কাস্টমার, সে নিজেও কাস্টমার, এবং একটা স্পেশালাইজড কাস্টমার। সুতরাং তাকে আসলে জেনারেলাইজ করে একটা লাইন টানা যায় না এরকম? জি স্যার যায়, কারণ হচ্ছে প্যারেন্ট তো সে মূলত কাস্টমার, কিন্তু সে সে বিশেষত্ব মূলত আছে। কাস্টমার। জি হ্যাঁ, এক্স্যাক্টলি। তো দেখেন যে এটা এটা আসলে কি বোঝাচ্ছে, যে সব কাস্টমার কিন্তু এই কনভার্ট কারেন্সিটা করতে পারবে না, পারবে শুধু এনআরএফসি কাস্টমার। হ্যাঁ, এবং এনআরএফসি কাস্টমার হচ্ছে আসলে কাস্টমারের একটা স্পেশালাইজড কেস। অর্থাৎ তাহলে এনআরএফসি কাস্টমারকে আপনি জেনারেলাইজ করে আসলে বলতে পারেন হি ইজ আ কাস্টমার। ওকে, অর্থাৎ এনআরএফসি কাস্টমারের এই দুইটা সুবিধাই থাকবে, বাট সব কাস্টমারের কিন্তু আবার এই সুবিধাটা থাকবে না। এটা কি বুঝতে পারতেছেন? জি হ্যালো? স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো দেখেন এরপরে যদি একটু আগাই, ইনক্লুড। এবার আসি ইনক্লুড। আমরা এতক্ষণ এক্সটেনশন দেখলাম, ইনক্লুডটা কিরকম? হুম, আচ্ছা, তো দেখেন ইনক্লুডটা প্রথম কথা হচ্ছে যে ইনক্লুডের যে বেস ইউজ কেস সেটা কিন্তু ইনক্লুডেড ইউজ কেসটা ছাড়া ইনকমপ্লিট। হ্যাঁ, কারণ ইনক্লুডেড ইউজ কেসটা মাস্ট করে আসতে হবে যদি আপনি বেস ইউজ কেসটা করতে চান। সুতরাং ইনক্লুডেড ইউজ কেস ইজ ম্যান্ডেটরি
and not optional. কাই গেস বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে যদি আগাই, দেখেন ইনক্লুড রিলেশনশিপটা দুইটা ইউজ কেসের ভিতরে আসলে কিরকম ভাবে কাজ করতে পারে। যেমন দেখেন যে সে ব্যাংকের এক্সাম্পলে যদি যাই, হ্যাঁ, ধরেন যে ইউজার কি কি করতেছে, তিনটা কাজ করতে পারে: ওপেন অ্যাকাউন্ট, ডিপোজিট ফান্ড এবং উইথড্র ফান্ড। এবং দেখেন যে আমরা আগেই দেখে আসছি যে ডিপোজিট ফান্ডের উপর এই ক্যালকুলেট বোনাসটা একটা এক্সটেনশন। বাট দেখেন যে আপনি যখন ইউজার যখন একটা ফান্ড সে রাখে অথবা ফান্ড তুলে নেয়, তখন কি করেসপন্ডিং ডাটাবেস আপডেটটাও করতে হবে না? জি স্যার, লাগবে। হ্যাঁ, অবশ্যই করতে হবে। তার আগ পর্যন্ত কিন্তু আপনি আসলে বলতে পারেন না যে তার ট্রানজাকশনটা কমপ্লিট। হ্যাঁ, কারণ সেই ট্রানজাকশনের ইফেক্টটা যদি আপনার ডাটাবেসে না আসে, তাহলে কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনি আসলে কমপ্লিট বলতে পারবেন না। সুতরাং এই যে দেখেন ডিপোজিট ফান্ড সে করুক অথবা উইথড্র করুক, এটার সাথে কিন্তু ম্যান্ডেটরি আপনার কোনটা করতে হবে? আপডেট ব্যালেন্স আপডেট ব্যালেন্স। এটা কিন্তু ম্যান্ডেটরি কাজ, যার কারণে এখানে কি এটা কিভাবে আসছে? ইনক্লুডেড। ইনক্লুড। হ্যাঁ, এটা কিন্তু এক্সটেনশন না, এটা কিন্তু অপশনাল না। সে যখনই টাকা তুলে নেবে অথবা টাকা রাখবে তৎক্ষণাৎ আপনার এই ডাটাবেস আপডেটটা করে দিতে হবে। সুতরাং এটা একটা ইনক্লুডেড কাজ। আচ্ছা, আই গেস এটা বুঝতে পারছেন। তো এবার আসেন আমরা একটা এক্সাম্পলে দেখি। হুম, আচ্ছা, দেখো আপনাদের প্রশ্ন এরকম থাকতে পারে। তো এখানে একটা অনলাইন শপিং ওয়েবসাইটের একটা প্রবলেম দেওয়া হয়েছে। যে দেখেন এখানে হচ্ছে একজন ওয়েব কাস্টমার আছেন, মেক্স ইউজ অফ এনি অনলাইন শপিং ওয়েবসাইট টু পারচেজ অনলাইন। আছে, তো দেখেন সে আসলে কি কি করে, দ্য টপ লেভেল ইউজেস কি কি আছে। সে হচ্ছে ভিউ আইটেমস, অর্থাৎ আইটেমটি ভিউ করতে পারে। তারপরে মেক পারচেস, সে হয়তো কিনতে পারে। চেক আউট এবং ক্লায়েন্ট রেজিস্টার, এই কাজগুলো সে মূলত করতে পারে। আচ্ছা, তো দেখেন যে ভিউ আইটেমস ইউজ কেস ইজ ইউটিলাইজড বাই দ্য কাস্টমার। ভিউ আইটেম আসলে ভিউ আইটেমের ভিতরে কি থাকে, যে সে সার্চ করতে পারে এবং প্রোডাক্ট ভিউ করতে পারে। হ্যাঁ, ভিউ আইটেমের ভিতরে সে সার্চ করতে পারে এবং প্রোডাক্টকে ভিউ করতে পারে। ক্লায়েন্ট রেজিস্টার হচ্ছে গিয়ে allows the customer to register itself। হ্যাঁ, অর্থাৎ কাস্টমার এখানে আসলে রেজিস্টার করতে পারে। এবং সে যদি রেজিস্টার করে তখন সে এই যে এই সুবিধাগুলো পায়: অ্যাভেইলিং গিফটস, ভাউচার্স, কুপনস এবং প্রাইভেট সেল ইনভিটেশন। আচ্ছা, ইট ইজ টু বি নোটেড দ্যাট চেক আউট ইজ অ্যান ইনক্লুডেড ইউজ কেস। এখানে সরাসরি বলে দিছে যে চেক আউটটা কিন্তু একটা ইনক্লুডেড ইউজ কেস। হ্যাঁ, কার ইনক্লুশন বলেন তো, পরের লাইনে বলা আছে মেকিং পারচেস। মেকিং পারচেস, এবং এটা কিন্তু আসলে ইটসেলফ কিন্তু এটা অ্যাভেলেবল না, অর্থাৎ ইটসেলফ এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট ইউজ কেস না। তো আসেন এই জিনিসটাকে আসলে আমরা এখন কিভাবে ডিজাইন করতে পারি। আচ্ছা, তো এখানে আচ্ছা, একটু দাঁড়ান। আহ, আচ্ছা, একটা কাজ করি। এর একটা ছবি তুলে নিই। আচ্ছা আচ্ছা, স্যার, অ্যারোগুলা হ্যাঁ কি, বলো। আচ্ছা স্যার অ্যারোগুলা কি একদম পুরো স্ট্রেট লাইনে হওয়া দরকার, নাকি আমি একটু না স্ট্রেট লাইন দিয়ে মানে অনেক সময় আঁকা বাঁকা করে দিলাম, ওটা হলে তো হবে? এটা আপনার ইচ্ছা। হুম, আচ্ছা আহ যাই হোক, আমরা এবার এটাকে একটু ডিজাইন করি। দেখেন এখানে কি কি বলা হয়েছে, দেখতে পাচ্ছেন তো? জি স্যার। আচ্ছা, তো এখানে একজন আছে ইউজার, ইউজার বলতে কাস্টমার আর কি। কাস্টমার আসলে কি কি করতে পারেন, তো এখানে একটু বোঝার ব্যাপার আছে। যে প্রথম কথা, আপনার ইউজ কেস গুলো হচ্ছে ভিউ আইটেমস। আপনার ইউজ কেস গুলো হচ্ছে ভিউ আইটেমস, তারপরে কি আছে, মেক মেক পারচেস। পারচেস, মেক পারচেস, তারপরে হচ্ছে চেক আউট। আচ্ছা, চেক আউটটা কিন্তু আবার বলছে যে ইন্ডিপেন্ডেন্ট ইউজ কেস না। হ্যাঁ, আচ্ছা, আর একটা হচ্ছে ক্লায়েন্ট রেজিস্টার। ক্লায়েন্ট রেজিস্টারকে আগে লিখি, যেহেতু চেক আউটটা ইন্ডিপেন্ডেন্ট ইউজ কেস না। ওকে, এবার আসেন
যে আরেকটা হচ্ছে গিয়ে কি, যে চেক আউটটা হচ্ছে গিয়ে মেক পারচেজের ইনক্লুশন এক্সটেনশন, ইনক্লুশন, তাই না? তাহলে বলুন তো কোন দিক থেকে কোন দিকে আরো হবে? মেক পারচেজ থেকে চেকআউটের দিকে। মেক পারচেজ থেকে চেক আউটের দিকে, এবং আপনাকে বলে দিতে হবে যেটা ইনক্লুড, কারণ হচ্ছে ডট ডটটা আসলে দুইটার এক্সটেনশন, এবং ইনক্লুড দুইটার জন্যই ডট ডট দেন, সুতরাং কার থেকে কি কোনটা আপনি সেটা বলে দিতে পারছেন। এই পর্যন্ত গেল। এখন দেখেন অ্যাক্টররা আসেন, অ্যাক্টরটা কি হবে আসলে। আচ্ছা, তো প্রথম কথা, রেজিস্ট্রেশন আসলে সবাই কি করবে, মানে লাইক রেজিস্ট্রেশন তো শুধু নিউ কাস্টমাররা করবে, তাই না? জি স্যার। ওকে, সো ধরেন আপনি এখানে একজনকে রাখলেন নিউ কাস্টমার, যে আসলে কি করবে, রেজিস্ট্রেশনটা করবে। আচ্ছা, আহ এবং দেখেন যে মেক পারচেসটা আসলে সাধারণত কারা করতে পারে, যারা হচ্ছে রেজিস্টার্ড কাস্টমার। হ্যাঁ, অর্থাৎ রেজিস্ট্রেশন না করলে তাকে হয়তো আপনি কিনতে দিবেন না বা কিনতে দেওয়া হয় না, সুতরাং এইটা গেল। আর ভিউ আইটেমস হচ্ছে, ভিউ আইটেমস করতে পারবে। এখন নিউ কাস্টমার কি ভিউ আইটেমস করতে পারবে, এটা কি কিছু বলা আছে? ক্লায়েন্ট রেজিস্টার, আচ্ছা। নিউ কাস্টমার তো করতে হবে। আচ্ছা, দেখেন যে নিউ কাস্টমার হয়তো ভিউ করতে পারবে, আর পারচেজ হয়তো সে করতে পারবে না। হ্যাঁ, ধরেন যে তখন এখান থেকে এখানে একটা লাইন আমি টেনে দিলাম। আচ্ছা, তো দুই ধরনের কাস্টমারই আসলে কি, মানে এরা কি আসলে, কাস্টমার তো কি করবো বলুন তো, জেনারেলাইজ। কিভাবে? জেনারেলাইজ এরর আসবে, আর ওই রেজিস্টার নিউ কাস্টমার কাস্টমার কাস্টমারটা থেকে এরর দিকে আসবে, কাস্টমারের দিকে। কাস্টমারের দিকে আসবে। এক্স্যাক্টলি, সো এইটাকে করতে পারেন। আচ্ছা, এখন দেখেন আরো কিছু কথা আছে, যে দেখেন ভিউ আইটেমস ইউজ কেস ইজ ইউটিলাইজড বাই দ্য কাস্টমার হু সার্চেস এন্ড ভিউ প্রোডাক্টস। অর্থাৎ ভিউ আইটেমস এর ভিতরে আরো দুইটা কাজ আছে, যেটা হচ্ছে কি, সার্চ করতে পারে, আর একটা হচ্ছে ভিউ প্রোডাক্ট করতে পারে, তাই না? ইয়েস স্যার। এই দুইটা আসলে ভিউ আইটেমস এর সাথে কি বলুন তো, ইনক্লুডেড। কিভাবে রিলেটেড? ইনক্লুডেড, তার মানে সে ভিউ আইটেমস করতে হলে তাকে সার্চ করতেই হবে, ভিউ প্রোডাক্ট করতেই হবে, এটা বলতে চাচ্ছেন? কথা হচ্ছে আমার? জি স্যার, ইনক্লুডেড তো থাকার কথা, কারণ ভিউ আইটেম করতে গেলে তো সার্চ আর ভিউ প্রোডাক্ট করা যাইতে পারে, মানে এটা ম্যান্ডেটরি না যদিও। যাইতে পারে, দেখেন আপনি কিন্তু বলছেন হ্যাঁ, যাইতে পারে। যাইতে পারে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক্সক্লুডেড দিতে পারি আমরা। এক্সটেনশন, হ্যাঁ, এক্সটেন্ড, এক্সটেন্ডেড। জি স্যার, ওকে, এক্সটেন্ডেড। ওকে, অর্থাৎ এই দুইটা হচ্ছে এদের আসলে কি, এক্সটেন্ডেড কেস। অর্থাৎ আপনি এই ভিউ আইটেমস করতে হইলে আপনি চাইলে সার্চ করতে পারেন, চাইলে ভিউ প্রোডাক্ট করতে পারেন, প্রশ্ন ভাবে বলা আছে। আচ্ছা, এখন সার্চ থেকে ভিউ এরোটা আইটেমের কোন দিক দিকে, থেকে কোন দিকে? সার্চ থেকে ভিউ আইটেম থেকে, ভিউ প্রোডাক্ট থেকে ভিউ আইটেম দিকে। ওকে, এক্স্যাক্টলি, এবং এখানে বলে দিতে হবে যে এটা হচ্ছে এক্সটেন্ড এবং এটা হচ্ছে এক্সটেন্ড। ক্লাস তো যাই হোক, করতেছি so আমি, এই হচ্ছে কি গোসল আপনার করো, নামাজ মোটামুটি পড়ো, সিস্টেমটা, আমি খিদা একটা বাউন্ডারি খিদা টেনে লাগছে। দিই। হ্যাঁ, এখন আমি একটু, আমরা স্লাইডে ফিরে যাই, দেখি যে এদের আসলে সলিউশনটা কি। আমরা একটা সলিউশন করছি মোটামুটি, এটাকে বুঝতে পারছেন? তো দেখেন আমরা মোটামুটি যেরকম করছি ব্যাপারটা ওরা কাইন্ড অফ সেরকমই করছে। এই সাইডে কিছু অ্যাক্টর আছে, ওইটা আসলে আহ ওরা নিজেরা দিছে আর কি, প্রশ্নে বলা ছিল না, আপনি চাইলে দিতে পারেন। প্রশ্নে বলা না থাকলে যে দিতেই হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, তো দেখেন যে মোটামুটি তো যা যা বলছে তা আমরা ইনক্লুড করছি, আমরা আরো বেশি ইনক্লুড করছি আসলে, আমরা পরে এটাকে আরো আপডেটেড ভার্সন আছে, সাকসেসফুল স্লাইড গুলো আমরা যাচ্ছি। তো দেখেন যে রেজিস্টার্ড কাস্টমার এবং নিউ কাস্টমার, সেটা হচ্ছে নিউ কাস্টমার ক্লায়েন্ট রেজিস্টার করতে পারে, আইটেম ভিউ করতে পারে, রেজিস্টার কাস্টমার হচ্ছে ভিউ আইটেম মেক পারচেজ দুটাই করতে পারে। আচ্ছা, এবং আচ্ছা এখানে একটা কথা বলছে যে মেক পারচেজ এর জন্য নাকি ভিউ আইটেম করাই লাগবে, এটা কি কোথাও বলা ছিল? না স্যার, এখানে তো বলছে হুইচ ইজ পার্ট অফ মেকিং পারচেস। ও, সেটা তো চেক আউট, সেটা না চেক না আউট, না, চেক আউট সেটা হয়েছে চেক না। আউট। আমি বলতেছি যে ভিউ আইটেম মেক পারচেজের জন্য যে ভিউ আইটেমটা মাস্ট, এটা হয়তো লাইক ওরা বুঝে নিছে, তাই না? এটা তো করাই লাগবে স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ, করাই লাগবে। দেখেন যে এখানে তাহলে কিছু ইনটুইশন আপনার খাটাইতে হবে, তাই না? নাহলে স্যার সিস্টেম যে তো কাজই করবে না। এক্স্যাক্টলি, হ্যাঁ, অর্থাৎ আমি জাস্ট
পুরো প্রশ্নের ডেসক্রিপশন থেকে সরাসরি বিল্ড করছি, বাট আসলে ইনটুইশনাল চিন্তা করলে অবভিয়াসলি এটা করাই লাগবে। সুতরাং এখানে আমার আরেকটু মডিফিকেশন একটা যদি ছোট্ট করেন তাহলে আসলে হয়ে যায় যে মেক পারচেসটা আবার ইনক্লুডস ভিউ আইটেমস, তাই না? এইটা হয়তো করলে তাহলে একদম আরটা লাইক ওকে ঠিক আছে। এখন সেটা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারছেন এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। আচ্ছা, ডান সাইডে কি আছে ওটা একটু জাস্ট বলে যাই। যে বলতেছে যে ভিউ আইটেমস, হ্যাঁ, ভিউ আইটেমস করার জন্য সার্ভিস থেকে আপনার অথেন্টিকেশন করা লাগবে। ধরেন যে অথেন্টিকেশনটা ধরেন কোনো থার্ড পার্টি থেকে হয়তো আপনাকে প্রোভাইড করা হচ্ছে, যার কারণে ওরা এখানে অ্যাক্টর হিসেবে দিছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ভিউ আইটেমস এবং চেক আউট করতে হচ্ছে আইডেন্টিটি প্রোভাইডার এর কাছ থেকে ধরেন যে কোনো হেল্প লাগে। চেক আউট করতে গেলে ধরেন যে ক্রেডিট পেমেন্ট সার্ভিস এবং পেপাল ইউজ করা হয়। আর যিনি মাইক অন, একটু কাইন্ডলি মাইকটা অফ করবেন। আচ্ছা, তো এবার দেখেন যে এইটাকে যে এই যে ধরেন এই লাস্ট যেটা বানানো হলো, যে এখানে দাদাগুলো মুছে দিয়ে দেখুন। আহ এটাকে আরো ধরেন যে এক্সটেন্ড করা হচ্ছে ফার্দার আর কি, আরো কিছু জিনিস অ্যাড করা হচ্ছে। যে ভিউ আইটেম যেটা ছিল সেটার ভিতরে ধরেন যে আরো কিছু সেভারাল ইউজ কেস আছে, ইজ ফার্দার এক্সটেন্ডেড বাই, খেয়াল করেন, সেভারাল ইউজ কেস, যেটা হচ্ছে সার্চ আইটেম, ব্রাউজ আইটেম, ভিউ রেকমেন্ডেড আইটেমস এবং অ্যাড টু শপিং কার্ট, অ্যাড টু উইশ লিস্ট। তাহলে 1 2 3 4 5 6 ছয়টা এক্সটেন্ডেড কেস বলা হয়েছে ভিউ আইটেমস এর জন্য। আচ্ছা, all of these extended use case provide some functions to customers which allow them to search for an item. The view items is আচ্ছা, এই বাকি অংশটুকু আসলে একই জিনিস, ওই উপরের কথাটাই রেপ্লিকেট করা হয়েছে, কোনো কারণে কপি পেস্ট হয়ে গেছে। তো এটা তো বুঝতে পারতেছেন। অর্থাৎ এখানে কি ভিউ আইটেমসটাকে এখন আরো 5টা, না সরি 6টা ইউজ কেসে, সেই 5টা ইউজ কেসে আরো এটাকে এক্সটেন্ড করা যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, আরো একটা কথা বলছে যে এই যে বোথ যে ভিউ রিকমেন্ডেড আইটেমস এবং অ্যাড টু উইশ লিস্ট, অর্থাৎ এই দুইটা রিকমেন্ডেড আইটেমস এবং অ্যাড টু উইশ লিস্ট, এই দুইটা আবার ইনক্লুডস কাস্টমার অথেন্টিকেশন, দেখতে পাচ্ছেন? and simultaneously item can be added to shopping cart without any user authentication. আচ্ছা, একটু দাঁড়ান, পুরো জিনিসটা কি আছে এখানেই মডেল করে ফেলতে পারি, যে জায়গা আছে। কি কি বলছে দেখেন তো। ভিউ আইটেমস, ভিউ আইটেমস এটাতে কি কি থাকে? সার্চ আইটেম, ব্রাউজ আইটেম। ওকে, আচ্ছা, তো দেখেন সার্চ আইটেম এটা ধরেন একটা ইউজ কেস, ব্রাউজ আইটেম এটা ধরেন আরেকটা ইউজ কেস। আর কি কি বলছে? view recommended items, add to shopping cart, add to wish list. আচ্ছা, view recommended items, তারপরে add to shopping cart, আমি একটু ছোট করে লিখলাম। আর একটা হচ্ছে add to wish list. ওকে, এই সবগুলাই কি জানি এক্সটেন্ড ইনক্লুডেড বললো না এক্সটেন্ড বললো না স্যার? একটু এক্সটেন্ড বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি একটু, জাস্ট এখানে দেখেন এই যে ভিউ আইটেমস ইজ ফার্দার কি ও এক্সটেন্ডেড। জি স্যার। এক্সটেন্ডেড। হ্যাঁ, সুতরাং সবার সাথে আসলে আপনার লিখতে হবে এক্সটেন্ডেড বা এক্সটেন্ড, একটার সাথে লিখলাম। হ্যাঁ, সবার সাথে আপনি বুঝতে পারতেছেন তো, সবার সাথে লিখতে হবে। হ্যাঁ, আপাতত একটার সাথে লিখলাম। আচ্ছা, সো এই 5টা হচ্ছে এর এক্সটেন্ডেড। আরো কথা বলছে যে ভিউ রিকমেন্ডেড আইটেম আর হচ্ছে অ্যাড টু উইশ লিস্ট, এটা করতে গেলে আবার কি করা লাগবে দেখেন। হ্যালো, জি স্যার। লাগবে স্যার ইনক্লুড ম্যান্ডেটরি করতে হবে কাস্টমার অথেন্টিকেশনটা। রিকমেন্ডেশন আইটেম। আচ্ছা, তাহলে ধরেন যে এখানে আরেকটা রাখলেন কাস্টমার অথেন্টিকেশন। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে কি যে ভিউ রেকমেন্ডেড আইটেমস আর যে অ্যাড টু উইশ লিস্ট, এটার জন্য কি ইনক্লুড না এক্সটেনশন কোনটা? ইনক্লুডেড। স্যার তাহলে কোন দিক থেকে কোন দিকে আরো? এইদিকে হবে। জি স্যার।
সুতরাং এখানে আপনি বলে দিবেন এরপরে ইনক্লুডেড, এটা সরি এটার জন্য বলবেন ইনক্লুড। আচ্ছা আচ্ছা ফাইন। আরো একটা কথা বলছে যে আইটেম ক্যান বি অ্যাডেড টু দ্য শপিং কার্ট উইদাউট এনি ইউজার অথেন্টিকেশন। হ্যাঁ, তো শপিং কার্ট, এই যে অ্যাড টু শপিং কার্ট যেটা আছে, এটা আসলে ইউজার অথেন্টিকেশন ছাড়াই আপনি করতে পারেন। এই কথাটা দিয়ে কি বুঝলেন একটু বলুন তো। হ্যালো? স্যার তার মানে এটা বাদ দিলেও প্রবলেম নাই নাকি? আচ্ছা, আবারও বোঝেন যে শপিং কার্ট যেটা, এটা আপনি ইউজার অথেন্টিকেশন ছাড়াই করতে পারেন, তার মানে কি? অপশনাল। তার মানে অপশনাল, মানে শপিং কার্টটা বাদ দিতেও পারি আমরা। মানে চাইলে আপনি শপিং কার্টটা বাদ দিতে পারেন না, মানে শপিং কার্টে অ্যাড করার জন্য আপনি চাইলে অথেন্টিকেট করতে পারেন, নাও করতে পারেন, তার মানে কি? এক্সটেন্ড। এক্সটেন্ড স্যার। এক্সটেন্ড। প্রশ্ন করে আসলে বুঝতে হবে যে কি বলা হচ্ছে। এবার দেখেন যে এটা আমরা ডিজাইন করলাম, এবার দেখেন এটাই আসলে। হ্যাঁ, তো সব জায়গায় আসলে এক্সটেন্ডটা লেখা হয়েছে, এবং এই যে দেখেন যে শুধু এই জিনিসটা কিন্তু কি এক্সটেনশন, বাকিগুলা কিন্তু সবই ইনক্লুশন। দেখে বুঝতেছেন? স্যার আচ্ছা লাস্টলি, আচ্ছা এটা দেখেন, তাদের ক্লাস শেষ হওয়া উচিত কয়টা? আমি 2টায় শুরু করছি, তাই না? জি স্যার, 3:13 বাজে। হ্যালো? জি স্যার, 3:13 বাজে অলরেডি। আচ্ছা এটাই লাস্ট। আচ্ছা দেখেন যে লাস্টলি যে চেক আউট একটা বলছিল, মনে আছে? চেক আউট একটা ইউজ কেস ছিল। জি দেখেন চেক আউট অলসো ইনক্লুডস ফলোইং ইউজ কেসেস। চেক আউটের ভিতরে তারা আসলে কিভাবে করতে পারে, যে আর কি একজন অথেন্টিকেটেড ওয়েব কাস্টমার, হ্যাঁ, মানে it requires an authenticated web customer which can be done by login page, user authentication cookie or single sign on। হ্যাঁ, আবার সিঙ্গেল সাইন অন যেটা আছে needs an external identity provider's participation while website authentication service is utilized in all these use cases। ওকে, আচ্ছা এরপরে আরো আছে যে চেকআউট ইউজ কেস ইনভলভস পেমেন্ট ইউজ কেস দ্যাট ক্যান বি ডান আইদার বাই ক্রেডিট কার্ড and external payment service or with PayPal। হ্যাঁ, এক্সটার্নাল পেমেন্ট সার্ভিসটা আসলে পেপাল। এনিওয়ে, তো এটা দেখেন যে বোঝার চেষ্টা করেন, চেক আউটটা করতে হলে আপনার অথেন্টিকেটেড ওয়েব কাস্টমার লাগবে, অর্থাৎ চেক আউটটা করতে হলে অথেন্টিকেশন লাগবে। তার মানে এটা কি ধরনের রিলেশনশিপ? ইনক্লুড স্যার। ইনক্লুড। ইনক্লুশন। আচ্ছা, অথেন্টিকেট করা যায় হচ্ছে হয় একটা লগ ইন পেজ আপনাকে দিবে, অথবা ইউজার অথেন্টিকেশন কুকির মাধ্যমে করবে, অথবা সিঙ্গেল সাইন অনের মাধ্যমে করা যাবে। এটা কি ধরনের রিলেশনশিপ? এক্সটেন্ড নাকি জেনারেল? না, বুঝে বলেন। না যে অথেন্টিকেশনটা করা যায় হচ্ছে গিয়ে এই 3টা উপায়: লগ ইন, ইউজার অথেন্টিকেশন কুকি এবং সিঙ্গেল সাইন অন। এক্সটেন্ড মানে বোঝাচ্ছেন যে জেনারেলাইজ। অথেন্টিকেশনের সাথে হচ্ছে, এটা একটা জেনারেলাইজেশন রিলেশনশিপ। জেনারেলাইজেশন ভাবে হ্যাঁ, স্যার। অর্থাৎ এই 3টাই হচ্ছে কি আপনার অথেন্টিকেশনের পার্ট বা অথেন্টিকেশনের উপায়। এই 3 ভাবে আপনি করতে পারেন, বাট যে কোনো একভাবে আপনার করতেই হবে অবভিয়াসলি। এই জন্যই আগে ইনক্লুশন, তারপরে এই ইনক্লুশনের যে অথেন্টিকেশন সেটা হচ্ছে জেনারেলাইজ করা যায় এই 3টা দিয়ে। আচ্ছা, এসএসও যেটা ছিল সেটার সাথে আবার আরেকজনের আরেকটা একতারার আসলে অ্যাসোসিয়েশন থাকবে, সেটা কে? আইডেন্টিটি আইডেন্টিটি প্রোভাইডার্স। প্রোভাইডার্স। আইডেন্টিটি প্রোভাইডার। আচ্ছা আচ্ছা, অনেক কিছু বলা হয়েছে। আচ্ছা লাস্টলি দেখেন যে চেক আউটের সাথে আরেকটা ইউজ কেসের ইনভলভমেন্ট থাকবে, সেটা কি? পেমেন্ট। পেমেন্ট। এবং পেমেন্টটাও করা যায় দেখেন 2 ভাবে, একটা ক্রেডিট কার্ড, আর একটা কি যে এক্সটার্নাল সার্ভিস বা পেপাল, এক্সটার্নাল সার্ভিস। তাহলে এই যে পেমেন্টের সাথে এই দুইটার আসলে কি রিলেশনশিপ? স্ট্যান্ডার্ড। জেনারেলাইজেশন। জেনারেল স্যার। ও জেনারেলাইজেশন। জি জি। জেনারেল বা এক্সটেন্ড হবে। আইডার দেখেন দেওয়া আমরা আছে। এখন যদি দেখি পুরো জিনিসটাকে, তো দেখেন চেক আউট করতে হলে যেটা বললো যে কাস্টমার অথেন্টিকেশন লাগবেই, মাস্ট, সুতরাং ইনক্লুড। কাস্টমার অথেন্টিকেশন করা যায় এই 3টে উপায়, যেটা হচ্ছে যে জেনারেলাইজেশন
করা হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, এবং সিঙ্গেল সাইন অন করতে হলে একজন এক্সটার্নাল আইডেন্টিটি প্রোভাইডার লাগবে, সেটাও বলে দেওয়া হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, চেক আউটের সাথে বলছে যে এইটা ইনভলভ, চেক আউট ইজ ইনভলভ পেমেন্ট, তার মানে দেখেন চেক আউটের সাথে আসলে ইনক্লুশন রিলেশনশিপ, মানে চেক আউট মানে কি আপনি টাকা দিচ্ছেন, অর্থাৎ মাস্ট পেমেন্ট করতে হবে আপনার, তাই না? আচ্ছা, এবং পেমেন্টটা করা যায় দুই ভাবে, একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে আর একটা পেপ্যালের মাধ্যমে। সুতরাং এটাও কি আসলে একটা জেনারেলাইজেশন, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আই গেস এটা বুঝতে পারছেন। এই যে আরেকটা জিনিস টানছে, এটা হয়তো প্রশ্নে বলা হয় না বা প্রশ্নে কোনো কারণে এখানে আসেনি, বাট এটা আসলে আপনি বুঝতেছেন, আপনি যখন আসলে আলটিমেটলি যদি আপনাকে এটা ডিজাইন করতে দেওয়া হয় আপনি তো তাই করবেন, তাই না? যে চেক আউট করতে হলে অবভিয়াসলি আগে আপডেট শপিং কার্ট করা লাগবে, এবং সেটা করতে হলে স্যার আপনাকে আমার আসলে একটা ক্যালকুলেট করা লাগবে, তাই না? কোশ্চেন ছিল স্যার। স্যার এখানে হ্যাঁ আপনার বলেন। অ্যাক্টরের কাজগুলো একটু আমার বলবেন, মানে অ্যাক্টর কি করতেছেন? অ্যাক্টরের কাজগুলা, আচ্ছা দেখেন যে যেগুলো মুছে দিই অ্যাক্টর বলতে, আচ্ছা প্রথমে দেখেন যে এইখানে এই যে বাম দিক থেকে যে চিন্তা করেন, এই চেক আউটটা কিন্তু কোনো একটা অ্যাক্টরের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে না, কোনো অন্য কোনো ইউজ কেসের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে, বিকজ এটা হচ্ছে গিয়ে মানে সিস্টেমের একটা অংশকে জুম করে ধরেন যে এই অংশটা দেখানো হচ্ছে, হ্যাঁ? তো যদি মনে থাকে যে আমরা হচ্ছে আসলে আহ এই যে এইখানে চেক আউটটা ছিল, মনে আছে? হুম হুম। এই চেক আউটটাকে আমরা আসলে জুম ইন করে পরে দেখাচ্ছি ওই জিনিস, হ্যাঁ এটা। তো দেখেন এরপরে হচ্ছে যে এর এই ডান সাইডে যারা আছেন, আচ্ছা ডান সাইডের গুলা আসলে প্রশ্নে সবগুলার কথা বলা হয় নাই, এটা কাইন্ড অফ হচ্ছে যে আপনি ইনটুইশন থেকে এখানে আঁকা হয়েছে। প্রশ্নে যদি বলা না থাকে আপনি আঁকাটা মানে না আঁকলে যে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে সেটা না, আর যেটা প্রশ্নে বলা থাকবে সেটাকে মাস্ট আপনার আঁকতেই হবে, যেমন আইডেন্টিটি প্রোভাইডারের কথা প্রশ্নে মাস্ট বলা আছে, সুতরাং এটা আপনার দেখাইতে হবে। বাকিগুলা বাকিগুলা হচ্ছে যে ধরেন এই পেমেন্ট বাই ক্রেডিট কার্ড, পেমেন্ট বাই পেপ্যাল, দেখেন ক্রেডিট কার্ড বা পেপাল এরা তো আসলে আপনার এক্সটার্নাল সার্ভিস, তাই না? মানে ক্রেডিট কার্ড তো নিশ্চয়ই আপনার অনলাইন শপিং ওয়েবসাইট তো আর ক্রেডিট কার্ড সাপ্লাই দিচ্ছে না, বা না পেপাল না এর যে অ্যাকাউন্ট সেটা তো সাপ্লাই দিচ্ছে না, সুতরাং এরা না। আপনার এক্সটার্নাল। আচ্ছা। বুঝতে পারছেন? একইভাবে যে ইউজার সাইন ইন বা রিমেম্বার মি বা যে ধরনের অথেন্টিকেশন, এটা হয়তো ধরে নেওয়া হচ্ছে যে এটাও একটা এক্সটার্নাল কোনো সার্ভিস থেকে নেওয়া হচ্ছে, এটা অ্যাক্টর দিবে বা হচ্ছে। হ্যাঁ। সুতরাং এই জন্য হচ্ছে গিয়ে এটাও একটা বলা হচ্ছে বাইরে থেকে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আজকে আমরা এ পর্যন্তই আগাচ্ছি, নেক্সট দিন আবার আর অন্য একটা কেস দিয়ে শুরু করব। সো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো। না স্যার। আচ্ছা, আজকে কোয়েশ্চেন না থাকলে আজকে এ পর্যন্তই। স্যার তো অ্যাটেন্ডেন্স কি বুঝতে পারছেন? না, অ্যাটেন্ডেন্স নিব না। আচ্ছা জি স্যার বুঝতে সবাই, পারছি। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে এ পর্যন্ত, ঠিক আছে তাহলে আমি এন্ড করে দিচ্ছি, হ্যাঁ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার।